আর কারো কিছু সমস্যা আছে? এই সুমেধা, তুই করেছিস? করেছিস? না, তুই তো ফাঁকিবাজ। আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে। এখন আবার কে এলো? চলো আমরা শুরু করি। দেখো, আমরা আগে এটাকে অন করলাম। 1 মিনিট, আরেক সেকেন্ড, 1 সেকেন্ড। হ্যাঁ, আগের দিনে আমরা ফার্স্ট ল থার্মোডাইনামিক্সটা মূলত আলোচনা করেছিলাম। সেই থেকে জুল এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছিল, ইন্টারনাল এনার্জি নিয়ে কথাবার্তা বলা হয়েছিল। আচ্ছা, আজকে আমাদের আর একটা জিনিস করতে হবে, যেটা বেসিক্যালি জুল থমসন এক্সপেরিমেন্ট, সেখান থেকে এনথালপির কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, আমার ক্ষেত্রে এটা মনে হয় যে জুল এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে ইন্টারনাল এনার্জি যেমন করে ইন্ট্রোডিউস হলো, তার ঠিক পরেই জুল থমসন এক্সপেরিমেন্ট এবং সেখান থেকে কেমন করে এনথালপি ফাংশনটা ইন্ট্রোডিউস হচ্ছে সেটা বলে দেওয়া উচিত। কিন্তু অনেক সময় যেটা হয় সিলেবাসে, এই জুল থমসন এক্সপেরিমেন্টের কিছু জিনিসপত্র আছে যে জিনিসগুলো একটুখানি কমপ্লিকেটেড দেখতে লাগে বলে ফার্স্ট ল থার্মোডাইনামিক্সের মধ্যে জুল থমসন এক্সপেরিমেন্ট অনেক সময় পড়ানো হয় না। জাস্ট এনথালপিটা এটা অন্য রকমভাবে ইন্ট্রোডিউস করে দেয়, আর জুল থমসন এক্সপেরিমেন্টটা সেটা সেকেন্ড ল এর মধ্যে পড়তে হয়। আমি ঠিক পছন্দ করছি না, আমি জুল থমসন এক্সপেরিমেন্ট দিয়ে স্টার্ট করবো এবং সেখান থেকে এনথালপি ফাংশনটা কেমন করে ন্যাচারালি চলে আসছে তোমরা সেটা দেখতে পাবে। আচ্ছা, প্রথমে যে কথাগুলো বলার সেটা হচ্ছে এই যে, মানে খুব স্পেসিফিক কতগুলো কথা দিয়ে আমি স্টার্ট করি। যে এই জুল থমসন এক্সপেরিমেন্ট এইটা ইনিশিয়ালি ইন্ট্রোডিউস করা হয়েছিল টেম্পারেচার কমানোর জন্য। আমরা খুব ছোটবেলায়, ধরো এই যে এয়ার আছে না, এয়ারের মধ্যে তো অনেক গ্যাস আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আরো সব গ্যাস আছে। এই গ্যাসগুলোকে কি করে সেপারেট করতে হয়, তাতে একটা টেকনিক লেখা থাকতো, বাই ফ্র্যাকশনাল লিকুইফ্যাকশন। আংশিক তরলীকরণ করে এয়ার থেকে গ্যাসগুলোকে তোমাকে সেপারেট করতে হয়। আচ্ছা, এই আংশিক তরলীকরণ করতে গেলে টেম্পারেচার কমাতে হবে। এই টেম্পারেচার কমানোর ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড টেকনিক হচ্ছে জুল থমসন এক্সপানশন বা জুল থমসন এক্সপেরিমেন্ট। তাহলে জুল থমসন এক্সপেরিমেন্ট জিনিসটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা ইরিভার্সিবল এক্সপানশন আন্ডার অ্যাডাবেটিক কন্ডিশন। তাহলে এক কথায় হচ্ছে জুল থমসন এক্সপেরিমেন্ট experiment is an irreversible expansion under বাবা, সেটাগুলো এত দেরি করে জয়েন করছে কেন সবাই? হ্যাঁ, যেটা বলছে জুল থমসন এক্সপেরিমেন্ট ইজ অ্যান ইরিভার্সিবল এক্সপানশন আন্ডার অ্যাডাবেটিক কন্ডিশন। আচ্ছা, এই যে দেখো যেভাবে লিখলাম তাতে খুব ক্যাজুয়ালি মনে হচ্ছে যে একটা ইরিভার্সিবল এক্সপানশন আর অ্যাডাবেটিক কন্ডিশন, এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু এখানে একটা কথা বলে দেওয়া উচিত যে জুল থমসন এক্সপেরিমেন্ট ইজ অ্যান ইরিভার্সিবল এক্সপানশন আন্ডার অ্যাডাবেটিক কন্ডিশন না বলে এটা বলা উচিত। আচ্ছা, এটা বলা উচিত যে ইজ এ স্পেশাল কাইন্ড অফ, the Joule-Thomson experiment is a special kind of irreversible expansion under adiabatic condition. আচ্ছা, স্পেশাল কাইন্ডটা কি না, বলা হচ্ছে যে ইট ইজ এ থ্রটলিং প্রসেস। আচ্ছা, ব্যাপারটা কিরকম দেখো, যে তুমি এটা এখানে খেয়াল করো যে ধরো তুমি
একটা অ্যাডায়াবেটিক বাউন্ডারি তুমি নিয়েছো, এই বাউন্ডারিটা হচ্ছে অ্যাডায়াবেটিক বাউন্ডারি। আচ্ছা, অ্যাডায়াবেটিক বাউন্ডারিতে তোমার সিচুয়েশনটা এরকম করা হচ্ছে, এইখানে একটা পিস্টন আছে, করে এইখানে একটা ভালভের মতো আছে, এইখানে একটা পিস্টন আছে, এবং এরা হচ্ছে জাস্ট একে অপরের সঙ্গে লেগে আছে আর কি, মানে এমনভাবে হয়তো দেখে মনে হচ্ছে একটাখানি গ্যাপ আছে, বুঝি এখানে গ্যাপ ট্যাপ কিছু নেই আর কি। এইটা তাহলে ব্যাপারটা হচ্ছে যে ইনিশিয়ালি এরকম একটা কন্ডিশন আছে, যেখানে ধরে নাও এখানে একটা টেম্পারেচার ছিল P1, টেম্পারেচার T1, এবং টেম্পারেচারটা কত সেটাকে দেখানোর জন্যে এখানে একটা থার্মোমিটার আছে, এটা বেসিক্যালি একটা তোমার থার্মোমিটার, এটা। আচ্ছা, এবারে এটা সিরিঞ্জের মতো, তুমি যদি এদিক থেকে টানো, এই যে এদিকের এই পিস্টনটা ধরে যদি টানো সিরিঞ্জে যেমন হয়, বা এদিক থেকে যদি পুশ করো, তাহলে কি হবে? এটা হচ্ছে ইনিশিয়াল স্টেটটা। ফাইনাল স্টেটে যেটা হলো, সেই অ্যাডাবেটিক বাউন্ডারি আছে। এবার এই পিস্টনটা সরে গিয়ে ধরে নাও তোমার এখানে চলে এসেছে, এই ভালভটা যেমন ছিল এইটা আছে, আর এই পিস্টনটা ডান দিকের পিস্টনটা সরে গিয়ে তোমার ধরো এখানে চলে এসেছে। না না, এক্সটার্নাল প্রেসার কিছু অ্যাপ্লাই করিনি, মানে এইখানে একটা গ্যাস আছে বা কোনো একটা ফ্লুইড আছে, যে ফ্লুইডের ইনিশিয়াল টেম্পারেচার P1, ফাইনাল টেম্পারেচার T2। ইনিশিয়াল টেম্পারেচার T1, ইনিশিয়াল প্রেসার হচ্ছে P1। এবার আমি যেটা করেছি, যে এই যে পিস্টনটা আছে এটা সিরিঞ্জের মতো আর কি, তুমি এদিক থেকে পুশ করো, অথবা এদিকের পিস্টনটা ধরে তুমি শাক করো, তাহলে কি হচ্ছে ফ্লুইডটা এই কন্টেনার থেকে এই কন্টেনারে চলে আসছে, অর্থাৎ এই পিস্টনটা সরে 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 এখানে চলে এলো, আর এই পিস্টনটা সরে এখানে চলে গেল, যাতে করে এইখানে তুমি যদি আবার একটা থার্মোমিটার দাও, তুমি মাইক্রোফোনটা অফ করো, থার্মোমিটার দাও, তাহলে এখানে প্রেসারটা P2, এখানে টেম্পারেচার T2 হয়ে গেল। এটা হচ্ছে দেখার যেটা, যে ইনিশিয়ালি প্রেসারটা P1, টেম্পারেচারটা T1, ফাইনালি প্রেসারটা P2, টেম্পারেচারটা T2 হচ্ছে। অবভিয়াসলি কিন্তু এক্সপানশন হচ্ছে, তাহলে ফাইনাল প্রেসারটা ইনিশিয়াল প্রেসারের থেকে কম হবে, এটা মাথায় রাখবে, যে এক্সপানশন যখন হচ্ছে তখন প্রেসারটা কমে যেতে হয়, অর্থাৎ P2টা অ্যাকচুয়ালি লেস দ্যান P1। এটা তাহলে এই যে পার্টিকুলার প্রসেসটা হলো, এইটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ থ্রটলিং প্রসেস, যেখানে এই যেটা বলছিলাম যে এদিকে তোমার এই যে এদিকটা আছে, এগুলো এগুলো তোমার যে বাউন্ডারিটা আর কি, বাউন্ডারিটা অ্যাডায়াবেটিক বাউন্ডারি, এই যে সাইড এইগুলো একদম অ্যাডায়াবেটিক এনক্লোজারের মতো সবটা আছে, মানে অ্যাডায়াবেটিক জ্যাকেট পরানো আছে আর কি, যাতে করে এইখান থেকে কোনো রকমভাবে হিটটা বাইরে যেতে না পারে, বা বাইরে থেকে ভেতরে ঢুকতে না পারে, মানে পুরো প্রসেসটা অ্যাডায়াবেটিক প্রসেসের মধ্যে হবে। পুরো প্রসেসটা অ্যাডায়াবেটিক প্রসেসের মধ্যে হবে। আচ্ছা, তাহলে এবারে এই যে পার্টিকুলার প্রসেসটা হলো, এই পার্টিকুলার প্রসেসে আমি কতগুলো জিনিস ধরে ক্যালকুলেট করার চেষ্টা করবো। প্রথমে দেখো, এই চেঞ্জ ইন হিট যদি দেখো, চেঞ্জ হিট কত হবে বলো তো? পুরো প্রসেসটা কেন চেঞ্জ ইন হিট কত কেন? একদম চেঞ্জ ইন হিট হচ্ছে তোমার 0 হলো, কারণ অবভিয়াসলি বলেছে যেটা, যেহেতু এটা অ্যাডায়াবেটিক প্রসেস। ঠিক আছে। আচ্ছা, এবার ওয়ার্ক ইন
কম্পার্টমেন্ট ওয়ান, এই প্রথমটা কম্পার্টমেন্ট ওয়ান, পরেরটা কম্পার্টমেন্ট টু যদি ধরো, তাহলে ওয়ার্ক ইন কম্পার্টমেন্ট ওয়ান দেখো, সেটাকে তুমি W1 বলি। এক্সটার্নাল প্রেসার হচ্ছে P1। দাঁড়া 1 মিনিট। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হুম হুম। একটা ফোন চলে এলেই সমস্যা হয়। তো দেখো, ওয়ার্ক ইন কম্পার্টমেন্ট ওয়ান, W1 হচ্ছে -P1 ইন্টু কম্পার্টমেন্ট ওয়ানে দেখো, এই ফাইনাল ভলিউমটা 0 হয়েছে আর ইনিশিয়াল ভলিউম ধরে নাও V1 ছিল। যেটা ওয়ার্ক হলো মাইনাস মাইনাসে প্লাস P1 V1 হয়ে গেল। আচ্ছা, ওয়ার্ক ইন কম্পার্টমেন্ট টু কি হচ্ছে? কাটছি। ওয়ার্ক ইন কম্পার্টমেন্ট টু যেটা, সেটা W2, সেটা এক্সটার্নাল প্রেসারটা হচ্ছে P2, ফাইনাল ভলিউম V2, ইনিশিয়াল ভলিউম ছিল তোমার 0, তাহলে সেটা হয়ে গেল মাইনাস P2 V2। তাহলে নেট ওয়ার্ক কতটা হলো? টোটাল ওয়ার্ক যেটা, টোটাল ওয়ার্ক ইনভলভ ডব্লিউটা হচ্ছে তোমার W1 প্লাস W2, সেটা হয়ে গেল P1 V1 মাইনাস P2 V2। এটা হলো টোটাল ওয়ার্কটা। ভালো। তাহলে এবারে দেখো, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ডেল্টা ইউ সেটা তো কিউ প্লাস ডব্লিউ। আচ্ছা, ডেল্টা ইউ মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সেটা হচ্ছে U2 মাইনাস U1 ইকুয়াল টু হিটটা 0 আর প্রেসারটা হয়ে যাচ্ছে P1 V1 মাইনাস P2 V2। তাহলে দেখো, এটা একদিকে নিয়ে চলে গেলে যেটা দাঁড়াচ্ছে U1 প্লাস P1 V1 ইকুয়াল টু U2 প্লাস P2 V2। তাহলে দাঁড়াচ্ছে U1 প্লাস P1 V1 ইকুয়াল টু U2 প্লাস P2 V2। এটা তুমি দেখতে পাচ্ছ। তার মানে এই যে পার্টিকুলার প্রসেসটা এমন একটা স্পেশাল কাইন্ড অফ প্রসেস, যে প্রেসারের জন্য, যে প্রসেসের জন্য তোমার U1 প্লাস P1 V1 ইকুয়াল টু U2 প্লাস P2 V2 হলো। মানে জুল এক্সপেরিমেন্টে যেমন হয়েছিল যে এমন একটা প্রসেস যার জন্য ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জ হচ্ছিল না, এক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে U1 প্লাস P1 V1 ইকুয়াল টু U2 প্লাস P2 V2, মানে বেসিক্যালি যেটা ইমপ্লাই করছে যে U প্লাস PV এরকম একটা কম্বিনেশন থাকছে, এই কম্বিনেশনটা তোমার কনস্ট্যান্ট থাকছে। যেমন না P1 V1 সমান P2 V2 হলে তুমি বলো না যে PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক একই রকম ভাবে U1 প্লাস P1 V1 ইকুয়াল টু যদি U2 প্লাস P2 V2 হয়, তাহলে সেখান থেকে তুমি বলতে পারো যে U প্লাস PV এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট। তাহলে এইটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই পর্যন্ত যে অঙ্ক, হ্যাঁ বলো। এই যে এই, না 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 না, এই যে কম্পার্টমেন্ট মানে ইনিশিয়াল কম্পার্টমেন্ট দেখো, এই যে এই মাঝখানটা তো পার্টিশন আছে, তো মাঝখানে পার্টিশন আছে, প্রথমে ভলিউম ছিল এই পুরোটা, আর সেই বাঁদিকের কম্পার্টমেন্টের ভলিউমটা কি হলো, আস্তে আস্তে দেখো 0 হয়ে গেছে। আর ডান দিকের কম্পার্টমেন্টে ইনিশিয়ালি ছিল 0, ফাইনালি ভলিউমটা V2 হয়ে গেল। বুঝতে পারছো? হ্যাঁ। মানে মানে বেসিক্যালি ভলিউম 0 হয়ে যাচ্ছে ইন দ্য সেন্স যে বাঁ দিকের কম্পার্টমেন্ট থেকে গ্যাসটা ডান দিকের কম্পার্টমেন্টে চলে গেছে। শুধু চলে গেছে তাই না, এমনভাবে গেছে যাতে করে ভলিউমটা বেড়ে যায়, কারণ এক্সপানশন তো আফটার অল। তার মানে ইনিশিয়ালি যে ভলিউম ছিল, ফাইনাল ভলিউমটা অ্যাকচুয়ালি তোমার বেড়ে গেছে। তাহলে দেখো, এখানে দেখতে পেলে যে ইউ প্লাস পিভি এই কম্বিনেশনটা তোমার কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে? এই পর্যন্ত যে অঙ্কটা হয়েছে, অঙ্কটা পরিষ্কার? সবার কাছে পরিষ্কার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তাহলে দেখো যে ইউ একটা স্টেট প্রপার্টি, প্রেসার একটা স্টেট প্রপার্টি, ভলিউম একটা স্টেট প্রপার্টি, তার মানে ইউ প্লাস পিভি এই কম্বিনেশনটা একটা স্টেট প্রপার্টি। এবারে এই যে কম্বিনেশনটা, যেটা একটা স্টেট প্রপার্টি, প্রথম কথা স্টেট প্রপার্টি হলেই তার একটা আলাদা ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকে। স্টেট প্রপার্টি খুব ভালো জিনিস আর কি, মানে এটা একদম মানে সেই হয় না, মানে পাথ প্রপার্টি পাথের উপর ডিপেন্ড করে, আর স্টেট প্রপার্টি এটা কিছুটা একটা, এটা কিছুটা ইন্ট্রিনজিক প্রপার্টি টাইপের আর কি।
হ্যাঁ, তাহলে সেটা শুধু ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর নির্ভর করবে, পাথের উপর নির্ভর করবে। তাহলে ইউ প্লাস পিভি একটা স্টেট প্রপার্টি। এটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে দেখো যে এই যে এইটা তো একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট না, একটা সিরিজ অফ এক্সপেরিমেন্টে তুমি এই ধরনের কন্ডিশন ব্যবহার করতে পারো, যে অ্যাডাবেটিক এনকোজারের মধ্যে রেখে তুমি একটা ইরিভার্সিবল এক্সপানশন করলে। তো যেভাবেই করো না কেন, যেটা তুমি পাবে সেটা হচ্ছে যে এই ইউ প্লাস পিভি এই কম্বিনেশনটা একটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তারপরে এটা দাঁড়াচ্ছে যে ইউ প্লাস পিভি ইজ এ স্টেট ফাংশন and it must have a special physical significance. মানে u plus pv is a state function and it must have a special physical significance. দেখো u এর একটা আলাদা মানে আছে, p এর একটা আলাদা মানে আছে, v এর একটা আলাদা মানে আছে, কিন্তু এই কম্বিনেশনটারও নিশ্চয়ই একটা আলাদা মানে আছে, নাহলে এই কম্বিনেশনটা কেন কনস্ট্যান্ট থাকবে? যে প্রসেসটা করা হচ্ছে সেখানে তো কেউ বলছে না যে ইন্টারনালে যেটা কনস্ট্যান্ট থাকে সেটা বলছে না, প্রেসার কনস্ট্যান্ট থাকে সেটা বলছে না, ভলিউম কনস্ট্যান্ট থাকে সেটা বলছে না, পিভি এই গুণফলটা কনস্ট্যান্ট থাকে সেটাও বলছে না। যেটা বলছে সেটা ইউ প্লাস পিভি এই কম্বিনেশনটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এই কম্বিনেশনটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে নিশ্চয়ই কম্বিনেশনটার নিশ্চয়ই কিছু স্পেশাল ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। এবার কি স্পেশাল সিগনিফিকেন্স আছে সেগুলো তো আমি অবশ্যই বলবো, কিন্তু এইটুকু আমি বুঝতে পারছি যে ইউ প্লাস পিভি একটা ইন্ট্রিনজিক প্রপার্টি, যে প্রপার্টিটা তুমি এই যে পার্টিকুলার টাইপ অফ প্রসেস করছে সেই প্রসেসের জন্য চেঞ্জ হয় না। যেন ইউ প্লাস পিভি যে স্টেট ফাংশন ইট মাস্ট হ্যাভ এ স্পেশাল physical significance. Therefore, this should be called by a different name. This should be called by a different name. This is called the enthalpy of the system and represented by A. Therefore, by definition, enthalpy H equal to U plus PV. তাহলে দেখো এই যে এই U plus PV এই কম্বিনেশনটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। সেটা তুমি কোথা থেকে পেলে? দেখো এইটা তুমি পেলে হচ্ছে তোমার বেসিক্যালি এই জুল থমসন এক্সপেরিমেন্ট থেকে ইউ প্লাস পিভি কম্বিনেশনটা কনস্ট্যান্ট হচ্ছে বলে সেই কম্বিনেশনটা একটা আলাদা নাম দিতে তোমার ইচ্ছা করলো, সেটাই হচ্ছে এনথালপি। তাহলে বাই ডেফিনেশন এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। তোমার এটা দাঁড়াচ্ছে যে ইন জুল থমসন এক্সপেরিমেন্ট H1 ইকুয়াল টু H। জুল থমসন এক্সপেরিমেন্টে দেখতে পাচ্ছ ইনিশিয়াল এনথালপি ইকুয়াল টু ফাইনাল এনথালপি হচ্ছে। এখান থেকে তুমি বলতে পারো যে যেটি এক্সপানশন is an আইসেনথালপিক প্রসেস। তাহলে এখান থেকে বলো জুল থমসন এক্সপেরিমেন্ট একটা আইসেনথালপিক প্রসেস। তো দেখো আমি দেখতে পাচ্ছি ইনিশিয়ালি যে এনথালপি ছিল ফাইনাল এনথালপিটা একই থাকছে, তার মানে তুমি বলতে পারো জুল থমসন এক্সপেরিমেন্ট ইজ এন আইসেনথালপিক প্রসেস। আমরা একদম শুরুর দিকে বিভিন্ন রকমের প্রসেসের যখন এক্সাম্পল বলেছিলাম তখন বলেছিলাম যে জুল থমসন এক্সপেরিমেন্ট একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট বা জুল থমসন এক্সপানশন একটা পার্টিকুলার প্রসেস, যেটা হচ্ছে আইসেনথালপিক, যেক্ষেত্রে এনথালপি শুরু থেকে ছিল এনথালপির শেষে সেটা থাকছে। আচ্ছা, এবারে যদি তোমার পরীক্ষায় কোশ্চেন দেয়, কোশ্চেন দিলে এরকম, কোশ্চেনটা একদম এইরকম ভাবে দিল, শো দ্যাট জুল থমসন এক্সপানশন is an আইসেনথালপিক প্রসেস। কোশ্চেনটা তোমার এইরকম ভাবে দিল, শো দ্যাট জুল থমসন এক্সপানশন ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস।
একদম মানে একদম তোমাকে বলেই দিচ্ছে যে জুল থমসন এক্সপানশন এই যে আইসেন্থালপিক প্রসেস সেটা তোমাকে দেখাতে বললো। যে দেখাতে বলে তো এই শুরু থেকে আরম্ভ করবে তুমি, একদম এইখান থেকে আরম্ভ করলে, করে ফাইনালি একদম যেভাবে লিখলাম H1 = H2 হচ্ছে তুমি বলে দিলে, সেখান থেকে বললে জুল থমসন প্রসেস যেন আইসেন্থালপিক প্রসেস। আচ্ছা, এবারে কোশ্চেনটা যদি এইরকম ভাবে ঘুরিয়ে দেয় যে জুল থমসন এক্সপানশন is an আইসেন্থালপিক প্রসেস বলে কোট আনকোট লিখে বলল কমেন্ট অন দ্য স্টেটমেন্ট, কমেন্ট অন দ্য স্টেটমেন্ট, ওর হয়তো বললো জাস্টিফাই অর ক্রিটিসাইজ দ্য স্টেটমেন্ট। কোশ্চেনটা এরকম বলে দিত, তার মানে এখন কোশ্চেনটা ওপেন এন্ডেড প্রবলেম হয়ে গেল। কমেন্ট করতে বলেছে মানেই জাস্টিফাই আর ক্রিটিসাইজ করতে বলেছে, তখন তোমাকে কিন্তু একটু ভালো করে ভাবতে হবে যে আগে যেমন বলেই দিয়েছিল যে জুল থমসন প্রসেস এখানে আইসেন্থালপিক প্রসেস, এখন কিন্তু সেরকম বলছে না। হ্যাঁ, তুমি আইসেন্থালপিক প্রসেস যদি হয় তাহলে কেন, তুমি সেটা যেমন বলছো, আর আইসেন্থালপিক প্রসেস নাও হতে পারে সেরকম একটা পসিবিলিটি রাখা হচ্ছে, আর যদি না হয় তাহলে সেটা কেন নয় সেটা তোমাকে বলতে পারবো। দেখো এখানে যেটা যখন আমি কমেন্ট যখন করব, কমেন্টটা হচ্ছে দ্য স্টেটমেন্ট ইজ নট ট্রু। কমেন্টে দেখো যখন কোশ্চেনটা পড়ছে জুল থমসন প্রসেস ইন আইসেন্থালপিক প্রসেস, তার মানে আমি ওটাকে মেনে নিচ্ছি আইসেন্থালপিক, সেটা আমি দেখিয়ে দিলাম, যেমন যে করে দেখিয়েছি। যখন তুমি কমেন্ট করতে বলবে তখন তোমাকে অনেক ক্রিটিক্যালি ভাবতে হচ্ছে। ক্রিটিক্যালি ভাবতে গেলে তার উত্তরটা হবে যে জুল থমসন প্রসেস কিন্তু একটা আইসেন্থালপিক প্রসেস নয়, অর্থাৎ দিস স্টেটমেন্ট ইজ নট ট্রু। কেন ট্রু নয়, তার কারণটা হচ্ছে যে জেটি এক্সপানশন একটা ইরিভার্সেবল প্রসেস। ঠিক আছে, ইরিভার্সেবল প্রসেস। তাহলে ইরিভার্সেবল প্রসেস যদি হয় তাহলে অনলি দ্য ইনিশিয়াল and final states are equilibrium states. Initially মানে এনথালপি একটা ইনিশিয়াল স্টেট, enthalpy at initial state is equal to the enthalpy at final state. But we know nothing regarding enthalpy throughout the process. দেখো আমি তো ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট ছাড়া কিছু জানিই না, যেহেতু ইরিভার্সেবল প্রসেস তাহলে মাঝখানটা ইনিশিয়াল স্টেটে ফাইনাল স্টেটে যে গেল, হ্যাঁ সেই যাওয়াটা কোন পাথ দিয়ে যাচ্ছে সেই ডিটেলসটা আমি জানি না, তার মানে ইরিভার্সেবল। রিভার্সেবল প্রসেস হলে একটা ইউনিক পাথ, আর প্রত্যেকটা মুহূর্তে কোথা দিয়ে যাচ্ছে টাচ্ছে পুরো জিনিসটা জানি, কিন্তু ইরিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে সেটা আমি জানি না। বাট ইউ নো নাথিং রিগার্ডিং এনথালপি থ্রু আউট দ্য প্রসেস। দিস মিনস উই cannot say with guarantee that whether enthalpy
remains constant throughout the process or not. Hence, we cannot say with certainty that JT expansion must be an আইসেনথালপিক প্রসেস। মানে ধরো শুরুতে এনথালপি যা ছিল শেষে এনথালপি একই আছে, কিন্তু মাঝে কি হয়েছে আমি কিছু জানি না। এমন হতে পারে তো জিনিসটা অসিলেট করছে, ধরো মাঝে কখন এনথালপি বেড়ে গেছে, কখন এনথালপি কমে গেছে, কমে গিয়ে আবার তোমার সেই আগের জায়গায় ফিরে এসেছে। এবারে রিভার্সিবল পাথ হলে শুরু এবং শেষটা ছাড়াও যেহেতু সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং থ্রুআউট দ্য প্রসেস, সেই জন্য আমি প্রত্যেকটা মানে একটা সিস্টেম যখন রিভার্সিবলি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আমি এনথালপির ইনফরমেশনটা জানি। কিন্তু ইরিভার্সিবল প্রসেসে আমি শুরুটা এবং শেষটা বাদ দিয়ে মাঝে কোথায় কি এনথালপি চেঞ্জ হচ্ছে আমি তো কিছু জানি না। এমন তো হতেই পারে যে শুরুতে এনথালপি যা ছিল শেষে এনথালপি তাই আছে, কিন্তু কোথাও এনথালপি বেড়ে যেতে পারে, মাঝে কোথাও এনথালপি কমে যেতে পারে, সে সম্বন্ধে আমি কিছু জানি না, যেহেতু সেখানে আমি উইথ গ্যারেন্টি কখনো বলতে পারবো না যে জুল থমসন প্রসেস ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস। ঠিক আছে, বুঝতে পারলে কথাটা? হুম 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 না, ব্যাপারটা আসছে দেখ, এই ধরনের প্রশ্ন আসছে কেন, তুমি যদি 10 ইয়ার্স খোলো বা তুমি বাজারে 80% বই দেখো, তাহলে কিন্তু এই যে পরের স্টেটমেন্টটা কোথাও করা থাকছে না, সেখানে পরিষ্কার H1 = H2 বলে বলে দিলে জুল থমসন প্রসেস ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস। এবার আমি কেন বলছি তোমাকে, দেখো যে মাস্টারমশাই কোশ্চেনটা কি করেছে। যিনি যিনি মাস্টারমশাই যিনি কোশ্চেনটা করেছেন তিনি হয়তো জানেনই না যে জুল থমসন প্রসেসকে আইসেনথালপিক বলা হবে কি না, সেই নিয়ে বিভিন্ন বই বিভিন্ন মতবাদ পোষণ করে। তুমি যদি এইচপি ক্যালেনের বই দেখো বা জিম্যানস্কির বই দেখো, তাহলে এই স্টেটমেন্টটাকে করা থাকছে, বা আমাদের বই যদি দেখো তাহলে কিন্তু এই স্টেটমেন্টটাকে করা হচ্ছে, এই কমেন্টটাকে করা হচ্ছে। মানে আমাদের কথা, আমার কথা ছেড়ে দাও, আমি বলছি যে এইচপি ক্যালেন এবং জিমেন্সকি 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 অ্যান্ড রিটম্যান, এদের বই হচ্ছে ইন্টারন্যাশনালি পপুলার বই। সেখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে যেহেতু প্রসেসটা একটা ইরিভার্সিবল প্রসেস, সেখানে তুমি শুরু এবং শেষ বাদ দিয়ে মাঝে যেহেতু কিছুই বলতে পারো না, তো তুমি কি করে গ্যারেন্টি দিয়ে বলতে পারো যে এনথালপিটা তোমার থাকছে। যেমন ধরো লেটসে কোনো একটা রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে চলে আসে, তখন তো রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হয় না, তার মানে রিয়াকশন বন্ধ হয়ে গেছে তা তো নয়। যে রেটে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই রেটেই প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট ফিরে আসছে। এখানে ঠিক একই রকমের সিচুয়েশন, যে শুরুতে যা এনথালপি ছিল শেষে এনথালপি একই, তার মানে কি থ্রু আউট এনথালপিটা যদি 10 ভ্যালুটা থাকে, তা 10 কি সবসময় রয়ে গেল? এমন তো হতে পারে মাঝে কোথাও 10 থেকে 12 হয়েছিল, কোথাও আবার 10 থেকে কমে গিয়ে 8 হয়েছিল, কিন্তু একদম শেষে যখন এলো তখন সে 10 পৌঁছে গেল। এটা তো হতে পারে। সেইটা সম্বন্ধে ক্রিটিসিজম বা ম্যাক্সিমাম বই করেনি। তোমরা ক্যাস্টেলানের বই যদি পড়ো দেখবে সেখানে করেনি, তোমরা কিন্তু কাপুরের বই পড়ো সেখানে করেনি, যদি রক্ষিতের বই পড়ো সেখানে দেখবে করেনি। হ্যাঁ, কিন্তু তুমি যদি জিম্যানস্কি বা ক্যালেন্ডার বই দেখো সেখানে কমেন্টটাকে করেছে। এবারে তোমাকে তো আলটিমেটলি নম্বরটা পেতে হবে, তুমি কারেক্ট জিনিসটা জানলে যে কারেক্ট জিনিসটাকে আইসেনথালপিক প্রসেস বলা যায় না, কিন্তু তোমাকে নম্বরটা পেতে হবে তো। এবার মাস্টারমশাই যদি কোশ্চেনটা আগের মতো করে যে সো দ্যাট জুল থমসন এক্সপানশন ইজ অ্যান আইসেনথালপিক প্রসেস, তাহলে কি হচ্ছে যে মাস্টারমশাই এটাই জানেন যে জুল থমসন প্রসেস ইজ আইসেনথালপিক প্রসেস, সেটা আমাকে দেখাতে বলেছে। আমি ভাই ঝামেলার মধ্যে যাবো না, আমি দেখিয়ে দেবো। কিন্তু মাস্টারমশাই যদি এইটা করে, তাহলে আমি যদি কোশ্চেন করি আমি এইরকম ভাবে কোশ্চেনটাকে করবো। কারণ আমি জানি যে কিছু বইয়ে লেখা আছে এটা আইসেনথালপিক প্রসেস, কিছু বইয়ে লেখা আছে এটা আইসেনথালপিক প্রসেস নয়। তো তোমার কাছে কোশ্চেনটা ওপেন করে দিলাম, এবারে তুমি বলবে যে যখন তুমি দেখাবে যে এই পরের পার্টটা জুল থমসন প্রসেস আইসেনথালপিক প্রসেস কমেন্ট অন দ্য স্টেটমেন্ট, তখন তুমি এক করতে পারো যে এই পুরো পার্টটাকে প্রথমে বলে দিলে, এই যে যেমন করে H1 = H2 হচ্ছে পুরোটাকে প্রথমে একবার দেখিয়ে দিলে, দেখিয়ে দেওয়ার পরে অ্যাডিশনালি এই কমেন্টটা তুমি করলে আর মানে প্রথমে তুমি দেখিয়ে দিলে, হ্যাঁ, দেখিয়ে দেওয়ার পরে এই অ্যাডিশনাল কমেন্টটাকে তুমি করে দিলে, তাহলে কি হলো, মানে সবটাই হলো। এবার মাস্টারমশাই নিশ্চয়ই ভালো করে বুঝবেন যে এই ছেলেটা H1 = H2 সেটাও যেমন জানে, অ্যাট দ্য সেম টাইম অ্যাডিশনালি কিছু জিনিস জানে, তা তিনি তোমাকে ফুল ক্রেডিট দেবেন বা বেশি ক্রেডিট দেবেন।
বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। ও হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রুভ করার পরে, হ্যাঁ একদম একদম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবারে দেখো এই যে স্টেপটাকে করা হয়েছে, জুল থমসন এক্সপানশনটা করা হয়েছে, সেটা একটা স্টেপে করা হয়েছে। তাহলে এবার আমি যেটা নেক্সট যে কাজটা করছি, জুল থমসন এক্সপানশনটা করছি একটা স্টেপে না করে একাধিক স্টেপে। তারপরে নাও যেটি এক্সপানশন ইজ ক্যারিড আউট in a number of steps instead of a single step. এবার বলে নাও জুল থমসন এক্সপানশন ক্যারিড আউট ইন এ নাম্বার অফ স্টেপস ইনস্টেড অফ এ সিঙ্গেল স্টেপ। ব্যাপারটা কিরকম দেখো, দেখো ইনিশিয়ালি প্রেশারটা ছিল P1, টেম্পারেচারটা T1, এই তো। এবার আমি অনেকগুলো স্টেপ করছি। স্টেপ 1-এ ধরো আমি গেলাম P2, T2-তে। স্টেপ 2 করলাম, গেলাম হচ্ছে P3, T3-তে। স্টেপ 3 করলাম, গেলাম হচ্ছে P4, T4-এ। তাহলে এইরকম ভাবে যাচ্ছে যাচ্ছে করে ফাইনালি তুমি ধরো পি ফাইনালে গিয়ে পৌঁছালে ফাইনাল স্টেপের পরে। মানে অনেকগুলো স্টেপসে তুমি প্রসেসটাকে করছো। আচ্ছা, এবারে এইখানে যদি এনথালপি H1 হয় আর এখানে যদি এনথালপি H2 হয়, পরিষ্কার H1 ইকুয়াল টু H2। আচ্ছা, এবারে তাহলে এই প্রথম স্টেপে তাই। এবারে ধরো এবারে ইনিশিয়াল স্টেপটাকে P2 T2 ধরো, সেখান থেকে যদি P3 T3-তে যাও, তাহলে এখানে যদি এনথালপি H3 হয়, তাহলে যা অ্যানালিসিস তুমি এই P1 T1 থেকে P2 T2 থেকে যদি H1 ইকুয়াল টু H2 হয়, তাহলে P2 T2 থেকে যদি P3 T3-তে যায়, তাহলে তোমার H2 ইকুয়াল টু H3 হয়ে যাচ্ছে। আবার ধরো P3 T3-তে ইনিশিয়াল স্টেট, সেখান থেকে ফাইনাল স্টেট P4 T4-এ গেলে এখানে যদি এনথালপি H4 হয়, H3 ইকুয়াল টু H4 ইত্যাদি ইত্যাদি। তার মানে পরিষ্কার বোঝা গেল যে এক্ষেত্রে ফাইনালি হচ্ছে Hn-1 ইকুয়াল টু Hn। তার মানে যেটা দেখতে পাচ্ছ যে এনথালপিটা কিন্তু প্রত্যেকটা স্টেপে কনস্ট্যান্টই থাকছে। তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, ধরো তুমি একটা ছবি আঁকলে, তুমি একটা ছবি আঁকছো, যে আমি একটা ছবি আঁকার সময় তো একটা কার্ভের মধ্যে কতগুলো পয়েন্ট থাকে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকে। তো সেটা কার্ভ লাইন আঁকো বা স্ট্রেট লাইন আঁকো, একটা কার্ভের মধ্যে পয়েন্টের সংখ্যা হচ্ছে ইনফাইনাইট, কারণ পয়েন্টের তো কোনো ডাইমেনশন নেই। কিন্তু একটা লাইন যখন আঁকছো বা লাইন সেগমেন্ট আঁকছো, তার একটা ডাইমেনশন আছে, তারপরে পরিষ্কার বুঝতে পারছি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস লাগবে। আচ্ছা, এবার আমি একটা প্লট করছি, ধরো এই এক্সপেরিমেন্টাল প্রেসার এবং এক্সপেরিমেন্টাল টেম্পারেচার গুলো যে এক্স অ্যাক্সিস বরাবর প্রেসারটাকে আর ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচারটাকে ধরো প্লট করছি। আচ্ছা, প্লট করে ধরো শুরুতে পয়েন্টটা ছিল এইটা, ধরে নাও শুরুতে এই পয়েন্টটা হচ্ছে P1 T1। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা যখন প্রেসার P2 টেম্পারেচার T2। থার্ড পয়েন্টটা যখন প্রেসার P3 টেম্পারেচার T3। এইরকম ভাবে না, এই যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো অনেকগুলো পয়েন্ট তুমি পেয়েছো। হ্যাঁ, এই পয়েন্টগুলো সব পাওয়া গেছে। মানে এ একটা পয়েন্ট, 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 এইসব পয়েন্টগুলো পাওয়া গেছে। মানে এই যে পয়েন্টগুলো না, P1 P1, P2 T2, P3 P3, এটা এই পয়েন্টগুলো পেলাম। আচ্ছা, এবার এই পয়েন্টগুলো যদি পাও, তোমার নিশ্চয়ই এরকম একটা ইচ্ছা করছে যে এই পয়েন্টগুলোকে আমি কানেক্ট করি, এই পয়েন্টগুলোকে কানেক্ট করতে ইচ্ছা করছে। দেখো, এই কানেক্ট করছি মানে মানে তোমার ইন্টারপোলেশনটা যে করলাম, মানে কানেক্ট করলাম মানে ইন্টারপোলেশনটাকে করলাম। তাই যে ইন্টারপোলেশনটাকে করেছি, তার মানে এই নয় যে এই কার্ভের উপরে ইনফাইনাইট পয়েন্ট তুমি সবটাই পেয়েছো। কার্ভের উপরে ইনফাইনাইট পয়েন্ট পেতে গেলে তোমাকে প্রসেসটা রিভার্সিবলি করতে হতো। তা তো আমি করিনি, আমি জাস্ট ইরিভার্সিবলি করছি, কিন্তু একটা স্টেপে না করে অনেকগুলো স্টেপসে। তাহলে আমি এই হচ্ছে P1 T1, হ্যাঁ,
এখানে P2T2 করে পয়েন্টগুলোকে করছি। যেটা ইম্পর্টেন্ট যে এই কার্ভের উপরে সর্বত্র কিন্তু এনথালপিটা কনস্ট্যান্ট। তাহলে এই যে কার্ভটা, এই কার্ভটাকে বলা হচ্ছে আইসেনথালপিক কার্ভ। দেখো প্রসেসটা আইসেনথালপিক প্রসেস নয়, কিন্তু কার্ভটা হচ্ছে আইসেনথালপিক কার্ভ। তাহলে আইসেনথালপিক কার্ভটা কি? ইট ইজ দ্য locus of points obtained in Joule-Thomson experiment, obtained in Joule-Thomson expansion, obtained in Joule-Thomson expansion it is the locus of points obtained in Joule-Thomson expansion in P versus T আচ্ছা এইটা এইভাবে করি, it is the P versus T diagram that is obtained by the locus of sorry ভাষাটা একটুখানি গন্ডগোল হয়ে যায়। আচ্ছা এইভাবেই লিখি, আমি এটা পরে ওটাকে জুড়ে দিচ্ছি। ইট ইজ এ লোকাস অফ পি কমা টি পয়েন্টস obtained in Joule-Thomson expansion। এটা হচ্ছে তোমার ইট ইজ দ্য লোকাস অফ পিটি পয়েন্টস, মানে প্রেসার টেম্পারেচার পয়েন্টস যেটা পাচ্ছি জুল-থমসন এক্সপানশন এতে। তাহলে ইট ইজ দ্য লোকাস অফ পি কমা টি পয়েন্টস obtained in Joule-Thomson expansion on which enthalpy remains constant। জুল-থমসন এক্সপানশন যে পিটি পয়েন্টগুলোকে পেলে তার যে লোকাসগুলো, এই যে বিন্দুগুলোর যে সঞ্চার পথ বা লোকাস, সেটা বেসিক্যালি তোমার আইসেনথালপিক কার্ভ। কেন আইসেনথালপিক কার্ভ হচ্ছে? কারণ এই কার্ভের উপরে তোমার এনথালপিটা থ্রুআউট কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, তো দেখো তাহলে এইটা হচ্ছে তোমার আইসেনথালপিক কার্ভ হলো। তাহলে এই যে কার্ভটা এঁকেছে এটা হচ্ছে আইসেনথালপিক কার্ভ। আচ্ছা এবারে আইসেনথালপিক কার্ভটা যখন তুমি আঁকলে, সেই আইসেনথালপিক কার্ভে তুমি একটা স্লোপ পাবে। স্লোপটা হচ্ছে কি না ডেল টি বাই ডেল পি, যেখানে এনথালপিটা কনস্ট্যান্ট। তাহলে এইটা থ্রুআউট জুড়ে মানে এনথালপিটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, এটা পুরোটা জুড়ে এনথালপিটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে এবারে স্লোপ অফ আইসেনথালপিক কার্ভ is called the Joule-Thomson কোফিসিয়েন্ট। তাহলে আর একটা জিনিস দরকার, জুল-থমসন কোফিসিয়েন্ট, যেটাকে মিউ জেটি দিয়ে এক্সপ্রেস করা হয়। তা দেখো মিউ জেটিটা কি হলো, আর ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ। তাহলে যেহেতু থ্রুআউট এনথালপিটা কনস্ট্যান্ট, টি ভার্সেস পি প্লটের যে তোমার এটা মানে স্লোপটা, তাকে বলা হচ্ছে জুল-থমসন কোফিসিয়েন্ট। তাহলে জুল-থমসন কোফিসিয়েন্ট ইজ দ্য স্লোপ অফ আইসেনথালপিক কার্ভ। এটা তাহলে ব্যাপারটা কিরকম দেখো, যে তোমার ছবিটা আমি আর একবার একটুখানি এঁকে নিচ্ছি, যেখানে পয়েন্টগুলো দেখাচ্ছি না। তো এদিকে তুমি টেম্পারেচার প্লট করছো, এদিকে ধরো প্রেশার প্লট করছো। তাহলে ওভারঅল একটা ছবির নেচার দেখতে হচ্ছে তোমার এরকম একটা দেখতে ছবি হচ্ছে, যেখানে এনথালপিটা থ্রুআউট তোমার কনস্ট্যান্ট থাকে, তাই তো? আচ্ছা দেখো এবারে এই কার্ভে একটু খেয়াল করে দেখো যে তুমি যদি এই জায়গাতে একটা ট্যানজেন্ট টানতে, তাহলে মিউজেটি যেটা সেটা ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, পরিষ্কার এই ট্যানজেন্টটা নেগেটিভ। এইদিকে ট্যানজেন্ট টানলে ট্যানজেন্টটা নেগেটিভ, আর এদিকে যদি ট্যানজেন্ট টানতে একটা, এইদিকে যদি একটা ট্যানজেন্ট টানতে, তাহলে কি দেখতে পাচ্ছ?
মিউ জেটি যেটা ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এটা অ্যাকচুয়ালি পজিটিভ। তাহলে এদিকে দেখো তোমার মিউ জেটিটা পজিটিভ, এদিকে মিউ জেটিটা নেগেটিভ। আর এই পার্টিকুলার পয়েন্টটা যেটা ম্যাক্সিমাম পয়েন্ট, সেই পয়েন্টে কি হচ্ছে, মিউ জেটি যেটা যেটা ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এটা হচ্ছে জিরো, কারণ এটা ম্যাক্সিমাম পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। তাহলে দেখো, তাহলে এই ম্যাক্সিমাম পয়েন্টে মিউ জেটি ইকুয়াল টু জিরো, এই ম্যাক্সিমাম পয়েন্টের ডান দিকে হচ্ছে মিউ জেটিটা লেস দ্যান জিরো, বাঁ দিকে হচ্ছে মিউ জেটিটা গ্রেটার দ্যান জিরো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে ইন জেটি এক্সপানশন প্রেসার মাস্ট ডিক্রিজ, কিন্তু এক্সপানশন যেহেতু প্রেসার তো ডিক্রিজ হবে, তার মানে কি ইম্পাই করছে ডিপিটা লেস দ্যান জিরো। তাহলে এবারে দেখো যদি এমন হতো যে ইফ মিউ জেটিটা গ্রেটার দ্যান জিরো, দেন ডিটিটা লেস দ্যান জিরো হতো, কারণ মিউ জেটিটা হচ্ছে ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ। তাহলে ডিপি যেহেতু অলওয়েজ নেগেটিভ, তাহলে মিউ জেটি গ্রেটার দ্যান জিরো মানে ডিটিটা লেস দ্যান জিরো হবে, তখন দেয়ার উইল বি কুলিং, তখন তোমার কুলিং হবে। দেখো জেটি এক্সপানশন করছে মানে কি প্রেসারটা কিন্তু অ্যাকচুয়ালি কমছে। তাহলে এই জায়গাটা দেখো মিউ জেটি যখন তোমার গ্রেটার দ্যান জিরো, তখন এই জায়গাটা কি দেখতে পাচ্ছ যে যত তোমার এক্সপানশন হচ্ছে, তো প্রেসারটা কমছে, টেম্পারেচার তত কমছে, তার মানে তোমার কুলিং হচ্ছে। আচ্ছা, যদি এমন হতো যে মিউ জেটিটা লেস দ্যান জিরো, তখন ডিটিটা গ্রেটার দ্যান জিরো হতে হবে, তখন কি হচ্ছে, দেয়ার উইল বি হিটিং। দেখা যায় ডান দিকটা দেখো, যেখানে মিউ জেটিটা তোমার লেস দ্যান জিরো, তখন পরিষ্কার জেটি এক্সপানশন যখন করছে তখন প্রেসারটা কমছে, প্রেসারটা যখন কমছে তখন কি হচ্ছে, টেম্পারেচারটা দেখো তোমার বাড়ছে, এই যে টেম্পারেচারটা বাড়ছে, এই জায়গাতে টেম্পারেচারটা তোমার কমছে, কারণ এক্সপানশন মানে প্রেসারটা কমাতে হবে। প্রেসারটা যখন কমাচ্ছ, দেখো এই ডান দিকটাতে, এই যে ম্যাক্সিমাম পয়েন্টের ডান দিকটাতে মিউ জেটিটা নেগেটিভ, সেখানে বেসিক্যালি টেম্পারেচারটা বাড়ছে মানে হিটিং হচ্ছে। আর এই জায়গাটা দেখো মিউ জেটিটা তোমার পজিটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিটা নেগেটিভ হয়ে যায়, তখন কুলিং হচ্ছে। আচ্ছা, এবারে যদি এই পার্টিকুলার কেসে যে যদি এমন হতো, প্রথমে এইটা বলি, ইফ মিউ জেটি ইকুয়াল টু জিরো অলওয়েজ, দুটো সিচুয়েশন বলি, যদি মিউ জেটি ইকুয়াল টু জিরো অলওয়েজ হয়, দেন ডিটি ইকুয়াল টু জিরো অলওয়েজ, দেন দেয়ার উইল বি নাইদার হিটিং নর কুলিং। মানে যেমন ধরো তুমি যদি ছবিটা এরকম হতো, এদিকে টেম্পারেচার প্লট করছো, এদিকে প্রেসার প্লট করছো, ছবিটা এরকম, এটা কার জন্য হয়, এটা ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এরকম হয়। এবার এক্সপানশন করছো মানে জেটি এক্সপানশনের ক্ষেত্রে, যদি তুমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি যদি করো, মানে আইসেনথালপি প্রসেসের ক্ষেত্রে এনথালপি যদি কনস্ট্যান্ট রাখো তুমি, তাহলে হচ্ছে তুমি দেখবে যে এই যে প্রেসার টেম্পারেচার কার্ভটা হচ্ছে এরকম দেখতে হবে। ভলিউম কনস্ট্যান্ট থাকবে কেন? তাহলে ভলিউম কনস্ট্যান্ট থাকলে তো তোমার প্রেসারের সঙ্গে টেম্পারেচার রিলেশন কি, প্রেসার বাড়লে তো টেম্পারেচার বাড়বে, তা তো নয়। হ্যাঁ, এটা যে ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তুমি যদি এই যেমন এখানে টি ভার্সেস পি প্লট করছো, এখানে টি ভার্সেস পি প্লট করছো, হ্যাঁ, এখানে একটা কনস্ট্যান্ট এনথালপিতে করসপন্ডিং ছবিটাকে আঁকা হচ্ছে, মানে এনথালপিটা কনস্ট্যান্ট আর কি, এনথালপিটা এখানে কনস্ট্যান্ট এটা। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখবে যে তুমি বেসিক্যালি একটা মানে মানে লাইন পাচ্ছ যেটা প্যারালাল টু পি অ্যাক্সিস, তার মানে এখানে টেম্পারেচার থ্রু আউট দ্য কনস্ট্যান্ট, এখানে মিউ জেটিটা এখানে অলওয়েজ জিরো। একটা স্ট্রেট লাইন, মানে এটা যদি স্ট্রেট লাইন যেটা পি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যদি হয়, তাহলে মিউ জেটিটা অলওয়েজ জিরো, তার ক্ষেত্রে ডিটিটা অলওয়েজ জিরো, সেখানে দেন দেয়ার উইল বি নাইদার হিটিং নর কুলিং ফর আইডিয়াল গ্যাস। কিন্তু মানে ইন এক্সপেরিমেন্ট কি হচ্ছে, ইন এক্সপেরিমেন্ট there is a particular point where mu jet equal to 0, মানে যে ম্যাক্সিমাম পয়েন্টটা, এই ম্যাক্সিমাম পয়েন্টটা কি রিপ্রেজেন্ট, দেখো এইদিকে স্লোপটা নেগেটিভ, এইদিকে স্লোপটা পজিটিভ, তাহলে ম্যাক্সিমাম পয়েন্টটা কি হচ্ছে, হ্যাঁ, দেয়ার ইজ এ পার্টিকুলার পয়েন্ট যেখানে মিউ জেট ইকুয়াল টু 0 হচ্ছে। মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে মিউ জেট সব সময় 0 নয়, যেহেতু এই কার্ভটা পাসেস টু এ ম্যাক্সিমাম, হ্যাঁ, তাহলে মানে যেটা দেখতে পাচ্ছে যে মানে ইন এক্সপেরিমেন্ট
আইসেনথালপিক কার্ভ passes through a maximum, ঠিক আছে? তারপরে এটা দাঁড়াচ্ছে কি? তারপরে এটা দাঁড়াচ্ছে there is a particular point where mu is equal to 0. This point, এই যে ম্যাক্সিমাম পয়েন্টটা, this point is called ইনভার্সন পয়েন্ট। এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইনভার্সন পয়েন্ট। কেন ইনভার্সন পয়েন্ট? তার কারণটা হচ্ছে at this point heating and cooling interchange their roles. দেখো এই পয়েন্টের ডান দিকে কি দেখতে পাচ্ছ, যেটি এক্সপানশন করলে হিটিং হয়, এই পয়েন্টের বাঁ দিকে যেটি এক্সপানশন করে কুলিং হয়। তাহলে এই একটা পার্টিকুলার পয়েন্ট যেখানে দেখো হিটিং হতে হতে কুলিং হতে আরম্ভ করলো, বা বাঁ দিক থেকে ভাবলে কুলিং হতে হতে হিটিং হতে আরম্ভ করলো। তার মানে এই পয়েন্টে হিটিং এবং কুলিং ইন্টারচেঞ্জ দেয়ার রোল, সেই জন্য এই পার্টিকুলার পয়েন্টটাকে বলা হবে ইনভার্সন পয়েন্ট। আর দ্য টেম্পারেচার at which inversion point appears is called the inversion temperature. Is called the inversion temperature, তাকে TINV এইভাবে নাম দিলাম। তা কি হলো দেখো, যে আমি এই যে এক্সপেরিমেন্টাল ছবিটাকে পেয়েছি, সেই ছবির যে স্লোপটা তাকে বলছে জুল থমসন কোএফিসিয়েন্ট। তাহলে এটা আইসেনথালপিক কার্ভ কেন বলছে তুমি বুঝেছো, আইসেনথালপিক কাকে বলে তুমি বুঝলে, জুল থমসন কোএফিসিয়েন্ট কাকে বলে তুমি বুঝলে। আচ্ছা, এবারে জুল থমসন কোএফিসিয়েন্ট দিয়ে কখন হিটিং হবে কখন কুলিং হবে তুমি দেখছো, যে যদি এই ধরনের ছবি হয় তার মানে জুল থমসন কোএফিসিয়েন্ট পজিটিভ হলে তোমার কুলিং হবে, জুল থমসন কোএফিসিয়েন্ট নেগেটিভ হলে হিটিং হবে। যদি এমন হয় যে জুল থমসন কোএফিসিয়েন্ট হচ্ছে অলওয়েজ তোমার 0, তাহলে হিটিং কুলিং কিছু হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ইন এক্সপেরিমেন্ট আইসেনথালপিক কার্ভ passes to a maximum, দ্যাট ইজ এ পার্টিকুলার পয়েন্ট হোয়ার মিউ জেট ইকুয়াল টু 0 হচ্ছে, সেই পার্টিকুলার পয়েন্টটাকে বলা হচ্ছে তোমার ইনভার্সন পয়েন্ট। এবং যে টেম্পারেচারে সেই ইনভার্সন পয়েন্টটা আসছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ইনভার্সন টেম্পারেচার। তার মানে তুমি যদি এখানে দেখো এই যে করসপন্ডিং টেম্পারেচারটা, এই যে করসপন্ডিং টেম্পারেচারটা, সেটা তোমার ইনভার্সন টেম্পারেচার। একটা পার্টিকুলার টেম্পারেচার যে টেম্পারেচারে এই ম্যাক্সিমাটা অ্যাপিয়ার করছে, দিস ইজ দ্য ইনভার্সন টেম্পারেচার। তাহলে এই যে কার্ভ থেকে যেসব কথাবার্তা বলা হলো সেগুলো পরিষ্কার, কোনো বুঝতে অসুবিধা আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? এক মিনিট। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যালো? আসলে ওই মানে একটা ফোন চলে এলেই না আমার নেটটা হয়ে যায়। ফোনটা কাটি আর ফোন আসতেই থাকে। ঠিক আছে। তাহলে এই যে কার্ভটা দিয়ে যা ইন্টারপ্রিটেশন করলাম সেগুলো বুঝতে পারলে ইনভার্সন পয়েন্ট কোনটা, ইনভার্সন টেম্পারেচার কোনটা, জুল থমসন কোএফিসিয়েন্ট কি, জুল থমসন কোএফিসিয়েন্ট কি হলে হিটিং হবে, কখন হলে কুলিং হবে, এই ব্যাপারটা পরিষ্কার। ঠিক আছে? হয়েছে? আইসেনথ্যালপিক কার্ভটা বুঝলে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমি আরেকটা কার্ভ আঁকবো যেটা বেসিক্যালি তোমার
ইনভার্সন কার্ভ। আচ্ছা, ইনভার্সন কার্ভটা দেখো, ধরো এই যে এটা একটা সেট আপ এক্সপেরিমেন্ট করে তুমি এরকম একটা কার্ভ পেলে, একটা সেট আপ এক্সপেরিমেন্ট করে তুমি একটা কার্ভ পেলে যেখান থেকে তুমি ইনভার্সন পয়েন্টটা পাচ্ছ। আচ্ছা, এবারে আমার কাছে ধরো 10 জন স্টুডেন্ট আছে, আমি একজন রিসার্চ গাইড, আমার কাছে 10 জন স্টুডেন্ট আছে, সে 10 জন স্টুডেন্টকে আমি বললাম একটা স্টার্টিং পয়েন্টগুলো পাল্টে দিলাম। মানে একজনকে দায়িত্ব দিলাম যে তোমার ঠিক আছে, তোমার একটা, তাহলে একজনকে আমি স্টার্টিং পয়েন্টে H1 এনথালপির আমি স্টার্টিং পয়েন্ট দিলাম, তাকে একটা আইসেনথালপিক কার্ভ তৈরি করে দিতে বললাম, সেই রকম একটা আইসেনথালপিক কার্ভ পেলো। আর একজন যাকে আমি H2 এনথালপি দিয়ে স্টার্ট করতে বললাম, করে একটা আইসেনথালপিক কার্ভ সে পেলো। আর একজন হচ্ছে H3 এনথালপি দিয়ে স্টার্ট করে সেটা আইসেনথালপিক কার্ভ পেলো। তাহলে একজন H4 দিয়ে সেটা আইসেনথালপিক কার্ভ পেলো। তাহলে H5 দিয়ে একটা আইসেনথালপিক কার্ভ পেলো। তাহলে H6 দিয়ে আইসেনথালপিক কার্ভ পেলো। তার মানে এই প্রত্যেকটা এক একটা আইসেনথালপিক কার্ভ, একটা H1 এনথালপির, একটা H2 এনথালপি, একটা H3 এনথালপি, একটা H4, একটা H5, একটা H6 এন্ড সো অন। এটা আচ্ছা, এবারে এদিকে টেম্পারেচার আছে, এদিকে তুমি প্রেসার প্লট করবে। আচ্ছা, এবারে প্রত্যেকটা যে তোমার আইসেনথালপিক কার্ভ একটা ম্যাক্সিমাম পয়েন্ট আছে, এটা এখানে ম্যাক্সিমাম, 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 ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ম্যাক্সিমাম পয়েন্টগুলো কি ইনভার্সন পয়েন্ট। এবার আমি যেটা করলাম, সেই ইনভার্সন পয়েন্টগুলোকে লেস আমি কানেক্ট করলাম। এই ইনভার্সন পয়েন্টগুলো আমি কানেক্ট করলাম। ধরো, তাহলে ইনভার্সন পয়েন্টগুলোকে কানেক্ট করলে যে ছবিটা তুমি পাচ্ছ তাকে বলা হচ্ছে ইনভার্সন কার্ভ। তার মানে বেসিক্যালি তুমি অ্যাকচুয়াল ছবিটা যদি দেখো তাহলে কি হচ্ছে না, এই ধরো এদিকে যদি টেম্পারেচার প্লট করা হয়, এদিকে যদি প্রেসার প্লট করা হয়, তাহলে দেখো তুমি এরকম দেখতে একটা ছবি পেয়েছো। এই যে এরকম দেখতে একটা ছবি পেয়েছো, যে ছবিটা, এই যেটা গ্রিন যে ছবিটা, সেই ছবিটা। তার মানে তাহলে ইনভার্সন কার্ভ তাহলে কি হলো, দিস ইজ দ্য locus of inversion points obtained in জেটি এক্সপানশন। তাহলে জেটি এক্সপানশনে যে তুমি ইনভার্সন পয়েন্টগুলো পাচ্ছ, তার যে লোকাসটা, তাকেই বলা হচ্ছে তোমার ইনভার্সন কার্ভ। তাহলে এই যে এই পয়েন্টগুলো সব ইনভার্সন পয়েন্ট, হ্যাঁ, এই যে এই লাল পয়েন্টগুলো মানে ম্যাক্সিমাম পয়েন্ট, সেই ইনভার্সন পয়েন্টগুলোকে যোগ করলে যে কার্ভটা পাচ্ছ তাকে হচ্ছে ইনভার্সন কার্ভ। আচ্ছা, তাহলে দেখো এই এই যে কার্ভের উপরে জুল থমসন কোএফিসিয়েন্টটা কত হবে, 0 হবে, কারণ এই কার্ভের উপরে প্রত্যেকটা পয়েন্ট ইনভার্সন পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। ইনভার্সন পয়েন্টের জন্য মিউ জেড ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, এবারে দেখো এই যে যেভাবে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যে এই যে কার্ভের উপরে মিউ জেড ইকুয়াল টু 0 একটা ম্যাক্সিমাম পয়েন্ট, তার ডান দিকতে গেলে কি হয় না, মিউ জেডটা লেস দ্যান 0, আর তার ভেতরটা কি হচ্ছে না, মিউ জেডটা গ্রেটার দ্যান 0। মানে এই যে এই জায়গাটা স্লোপটা পজিটিভ, মিউ জেড গ্রেটার দ্যান 0, আর এর ডান দিকে দেখো স্লোপটা নেগেটিভ, সেটা মিউ জেড লেস দ্যান 0। এটা আচ্ছা, তাহলে এবার এই কার্ভের ভেতরে যেখানে মিউ জেডটা গ্রেটার দ্যান 0, এই জায়গায় তোমার হবে কুলিং। আর কার্ভের বাইরে, মানে বাইরে মানে উপরের থেকে শুরু করে এই সর্বত্র, হ্যাঁ, কার্ভের মানে এই যে ভেতরটা হচ্ছে মিউ জেডটা গ্রেটার দ্যান 0 বলে কুলিং, তার বাইরে সর্বত্র মিউ জেড লেস দ্যান 0 বলে বাইরে তোমার হিটিং হবে। আর এই কার্ভের উপরে তোমার ইনভার্সন হবে, মানে তুমি যদি দেখো এই হিটিং থেকে কুলিং বা কুলিং থেকে হিটিং, এই চেঞ্জ ওভারটা হচ্ছে। আচ্ছা, এবার একটা খেয়াল করে দেখো এই ছবিতে, যে তুমি একটা পার্টিকুলার প্রেসার পাচ্ছ, একটা পার্টিকুলার প্রেসার পাচ্ছ, সেটা হচ্ছে P0। যদি এমন হয় যে ইফ প্রেসারটা গ্রেটার দ্যান P0, দেন দেয়ার উইল বি নো কুলিং। যদি প্রেসারটা গ্রেটার দ্যান P0 হয়ে যায়, মানে P0 থেকে যদি প্রেসারটা বেশি হয়ে যেত, মানে তারপর ডান দিকে সেখানে মিউ জেড অলওয়েজ লেস দ্যান 0, সেখানে তুমি কখনো কুলিং পাবে না। তাহলে এই P গ্রেটার দ্যান P0 দেন দেয়ার উইল বি নো কুলিং, তখন কোনো কুলিং হবে না।
আচ্ছা, এবারে যদি তুমি একটা পার্টিকুলার প্রেশার নাও, যে প্রেশারটা তোমার পার্টিকুলার প্রেশার, যে প্রেশারটা লেস দ্যান P0, এমন হয় যে ইফ পিটা লেস দ্যান P0, দেন if পিটা less than P0, then there is two inversion temperature at a particular pressure. পার্টিকুলার প্রেশারে দুটো ইনভার্সন টেম্পারেচার পাচ্ছে। এই পয়েন্টে কাট করছে মানে এখান থেকে তুমি একটা ইনভার্সন পয়েন্ট পেলে, এখান থেকে কাট করছে মানে তুমি এখানটা একটা ইনভার্সন পয়েন্ট পেলে। ধরে নাও এটাকে আমি T1 T2 নাম দিচ্ছি, এটাকে ধরো T1 নাম দিচ্ছি। তারপর দেখো যদি প্রেশারটা তোমার P0 থেকে কম হয়, কারণ পিটা যদি গ্রেটার দ্যান P0, there will be no কুলিং, মানে অলওয়েজ হিটিং হবে, আর নো ইনভার্সন টেম্পারেচার। তখন করে তুমি ইনভার্সন টেম্পারেচার পাবে না। প্রেশারটা লেস দ্যান P0 যদি হয়, তখনই তুমি দেখতে পাচ্ছ ভার্টিক্যাল লাইটে দুটো পয়েন্টে কাট করছে। যে দুটো পয়েন্টে কাট করছে, একটা টেম্পারেচার T1, একটা টেম্পারেচার T2, এই দুটো হচ্ছে তোমার ইনভার্সন টেম্পারেচার। তার মানে যখন প্রেশারটা লেস দ্যান P0 হবে, দেন দেয়ার ইজ টু ইনভার্সন টেম্পারেচার, দুটো ইনভার্সন টেম্পারেচার থাকে। আচ্ছা, এবারে দেখো এই প্রেশারটা কমতে 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 এমন একটা সিচুয়েশন হলো যে যে এই 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 যে দুটো টেম্পারেচার, একটা হচ্ছে মিনিমাম ইনভার্সন টেম্পারেচার, একটা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার। তাকে একটা কথা হচ্ছে যে হোয়েন ধরো প্রেশারটা হচ্ছে ইকুয়াল টু পি, দেন হ্যাঁ বলো। এই তো তোমার এই যে একটা পার্টিকুলার প্রেসারে তুমি যদি ভার্টিক্যাল লাইন টানো, তাহলে কবার কাট করছে, এখানে একবার কাট করছে, এখানে একবার কাট করছে। তাহলে এই কার্ভের উপরে টেম্পারেচার গুলো তো ইনভার্সন টেম্পারেচার, তার মানে দু জায়গায় কাট করলে দুটো ইনভার্সন টেম্পারেচার পেলে। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো হোয়েন প্রেসারটা হচ্ছে পি, দেন ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা হচ্ছে তুমি ধরে নিচ্ছ T2, আর মিনিমাম একটা ইনভার্সন টেম্পারেচার পেলে, মিনিমাম ইনভার্সন টেম্পারেচার হচ্ছে তোমার T1। এই যে T1টা হচ্ছে মিনিমাম ইনভার্সন টেম্পারেচার, আর ম্যাক্সিমামটা হচ্ছে T2 ইনভার্সন টেম্পারেচার। তা যদি এমন হয় যে ইফ পিটা লেস দ্যান P0 অ্যান্ড টিটা হচ্ছে তোমার এই T1 থেকে T2 এর মধ্যে, তাহলে প্রেসারটা হচ্ছে তোমার লেস দ্যান P0, আর টেম্পারেচারটা থেকে T1 এবং T2 এর মধ্যে, টিটা হচ্ছে ইন বিটুইন T1 T2, দেন দেয়ার উইল বি কুলিং। মানে কুলিং কিন্তু সবসময় হবে না। কুলিং হতে গেলে তোমার প্রেসারটা এই P0 থেকে কম হতে হবে, আর টেম্পারেচারটা যে ম্যাক্সিমাম মিনিমাম যে ইনভার্সন টেম্পারেচার তার মাঝে থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে অনেক ক্ষেত্রে কেমন দেখবে, আমরা পরে দেখবো যে হিলিয়াম, হাইড্রোজেন, তারা রুম টেম্পারেচারে না কখনো কুলিং দেখান, তারা সবসময় হিটিং দেখায়। কারণ তার ক্ষেত্রে যেটা হয় যে তুমি যদি অর্ডিনারি 1 অ্যাটমসফিয়ার প্রেসার কনসিডার করো, তাহলে দেখা যাচ্ছে যে তাদের যে মানে এক্সপেরিমেন্টাল মানে ইয়েটা মানে টেম্পারেচারটা, মানে রুম টেম্পারেচারটা তোরা 298 কেলভিন, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার তার তুলনায় অনেক বেশি। সেই জন্য হাইড্রোজেন হিলিয়াম অলওয়েজ কিন্তু তোমার হিটিং দেখায়। মানে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অলওয়েজ শো হিটিং ডিউ টু জেটি এক্সপানশন। এরা কুলিং দেখায় না, মানে হাইড্রোজেন হিলিয়াম অলওয়েজ শো হিটিং ডিউ টু জেটি এক্সপানশন অ্যাট 1 atmosphere pressure and রুম টেম্পারেচার। তার কারণটা কি? কারণ হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে এই যে রুম টেম্পারেচারটা, রুম টেম্পারেচার অ্যাট 1 atmosphere, সেটা মাঝ গ্রেটার দেন ম্যাক্সিমাম
ইনভার্সন টেম্পারেচার। এবারে আমার তো টেম্পারেচারটা মিনিমাম এবং ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার মাঝে থাকতে হবে, মানে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার নিচে এবং মিনিমাম ইনভার্সন টেম্পারেচার উপরে থাকতে হবে, তবেই তো তুমি কুলিংটা পাবে। কিন্তু রুম টেম্পারেচারটা অ্যাট ওয়ান অ্যাটমসফিয়ার সেটা দেখা যাচ্ছে মাঝ গ্রেটার দেন ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার। হেন্স there will be always হিটিং। সেখানে দেখে তো অলওয়েজ হিটিং হবে। তুমি দেখতে পাবে হিলিয়ামের ইনভার্সন টেম্পারেচার মাত্র 40 কেলভিনের কাছাকাছি, হাইড্রোজেনের 90 কেলভিনের কাছাকাছি, আর রুম টেম্পারেচার 298 কেলভিন। মানে পরিষ্কার বুঝতে পারছো যে এরা মানে কোনো রকমভাবেই তোমার কুলিংটাকে দেখাবে না। হ্যাঁ, এবং মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি পরে দেখো তাহলে এটা দেখতে পাবে যে এদের ক্ষেত্রে না ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা প্রায় নেই আর কি। ইন্টারমলিকুলার রিপালশনের ক্ষেত্রে ডমিনেট করে বলে এই সিচুয়েশনটা আছে। সেটা আমি পরে বলবো, এখনো ইন্টারমলিকুলার ইন্টারাকশনের সাথে হিটিং বা কুলিং এর কি সম্পর্ক তো আমি বলিনি। তুমি এইটুকু জাস্ট ভাবতে পারো যে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার গুলো যদি তুমি দেখো, ধরো আমি হিলিয়ামের ক্ষেত্রে এই যে ফর হিলিয়াম ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা মাত্র 43 কেলভিন। ফর হাইড্রোজেন ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার হচ্ছে তোমার ওই অ্যারাউন্ড 204 কেলভিন। হাইড্রোজেন হিলিয়াম এদের দেখো, এদের হচ্ছে এক্সপেরিমেন্টাল টেম্পারেচারটা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার যেটা তার তুলনায় অনেকটা বেশি। তাহলে এবারে তাহলে তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ, তাহলে এই যে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার ধরে নাও 43 কেলভিন, আর তুমি আছো কোথায় 300 কেলভিনের কাছাকাছি, সেটা অনেক উপরে। মানে এই যে কার্ভটার ভেতরটায় নাই, তুমি ভেতরটা না থাকলে তুমি কুলিং পাবে না, তুমি অলওয়েজ হিটিং পাবে। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ, হুম, হ্যাঁ, মানে মানে ব্যাপারটা হচ্ছে কি, এই পুরো কার্ভটাই আমি রাখবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মানে পুরোটাই থাকবে, মানে হাইড্রোজেন হিলিয়াম দুজনের ক্ষেত্রে অ্যাট্রাকশন রিপালশন দুটোই যেহেতু আছে, কার্ভটা এরকমই হবে। কিন্তু কথাটা আমি কি বললাম, এই যে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার এটা হচ্ছে 43 কেলভিন। ঠিক আছে, এবার তোমার টেম্পারেচার 300 কেলভিন, তাহলে তুমি কোথায় আছো, এই কার্ভেচারের ভেতরে আছো না বাইরে আছো? বাইরে আছো। তো বাইরে যদি থাকে তাহলে অলওয়েজ হিটিং হবে তোমার। ঠিক আছে, তাহলে কুলিং হতে গেলে তোমাকে এই ভেতরটায় থাকতে হবে। ভেতরটায় থাকা মানে হচ্ছে প্রেসারটা, এই যে P0 একটা ম্যাক্সিমাম প্রেসার, তার থেকে প্রেসারটা কম হতে হবে। আর টেম্পারেচারটা সেটা হচ্ছে মিনিমাম ইনভার্সন টেম্পারেচার বা ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার মাঝে থাকতে হবে। কিন্তু দেখতে পাওয়া যায় একটা অর্ডিনারি প্রেসারে, মানে ওয়ান অ্যাটমসফিয়ার প্রেসারে তুমি যদি হাইড্রোজেন বা হিলিয়ামের ক্ষেত্রে কনসিডার করো, তুমি অলওয়েজ হিটিং পাচ্ছ। কেন পাচ্ছ? আর এক্ষেত্রে মিনিমাম ইনভার্সন টেম্পারেচার তো খুব কম, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচারটা হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে যথেষ্ট কম। রুম টেম্পারেচারটা তার যে ম্যাক্সিমাম ইনভার্সন টেম্পারেচার তার থেকে যদি বেশি হয়ে যাচ্ছে, তা তুমি উপরে চলে গেলে, উপরে যদি চলে গেলে সেটা হচ্ছে কি একটা রিজিয়ন যেখানে মিউজেটিটা লেস দ্যান জিরো। মিউজেটি লেস দ্যান জিরো হলে তুমি এখানে কিন্তু অলওয়েজ হিটিং পাচ্ছ। ঠিক আছে, হলো? বোঝা গেল এটা? তাহলে দেখো আমি যে এই যে 3 রকমের ছবি বেসিক্যালি করলাম, একটা হচ্ছে তুমি একটা আইসেনথালপিক কার্ভ আঁকলে, সেখান থেকে বেশ কিছু ইন্টারপ্রিটেশনের গল্প রইলো, আর ইনভার্সন কার্ভ করলে সেখান থেকে বেশ কিছু ইন্টারপ্রিটেশনটা হলো। তাহলে আমি যে এখনো পর্যন্ত যে কথাবার্তাগুলো বলেছি সেই কথাবার্তাগুলো মূলত হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্টস গুলোকে যে সামারাইজ করে দেওয়া হয়েছে। আর এবার আমাদের কিছু জিনিস কষে টষে দেখতে হবে। ধরো ধরো অ্যাজ ফর এক্সাম্পল, যে আমি এই যে এনথালপি নিয়ে কথাটা বলেছি, এই এনথালপি নিয়ে দু চারটা কথাবার্তা একটুখানি বলে নেওয়া যাক। এনথালপি নিয়ে দু চারটা কথাবার্তা একটুখানি প্রথমে বলে নিই। প্রথম কথা হচ্ছে যে মানে এনথালপি H is defined as enthalpy H is defined as H equal to U plus PV। আচ্ছা, এবারে দেখো ইউ একটা এনার্জি রিপ্রেজেন্ট করে, পিভিটাও কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি রিপ্রেজেন্ট করে। প্রেসারকে ভলিউম দিয়ে গুণ করলে এনার্জি ডাইমেনশন পাও। হ্যাঁ, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এনথালপি রিপ্রেজেন্টস অ্যান এনার্জি, represents an energy and hence
it has the SI unit equal to joule and dimensional formula হবে m l square t to the power minus। আচ্ছা, এবার এই যে স্টেট ফাংশন and it is a function of temperature and pressure, তার মানে এইচটা এটা যে ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, এবার স্টেট ফাংশন যদি হয় তাহলে আমি কি লিখতে পারি dh equal to del h by del t at constant p dt plus del h by del p at constant t dp, এরকম ভাবে লিখতে পারবো। আর it must obeys Euler's reciprocity principle, তার মানে del to h by del p del t equal to delta h by del t del p, এইটা একটা। আর একটা যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ dh, এটা তোমার 0 হবে। মানে স্টেট প্রপার্টি হলে অটোমেটিক্যালি এই জিনিসগুলো তোমার স্যাটিসফাই হবে। আর অবশ্যই এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। কারণ এনার্জি রিপ্রেজেন্ট করছে, সেখানে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, ইট ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। এখানে এক্সটেন্সিভ প্রপার্টি, ইট ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। তো দেখো এনথালপি নিয়ে কতগুলো আমি ইম্পর্টেন্ট কমেন্ট করলাম। আচ্ছা, এবারে দেখো তোমার একটা জুল কোএফিসিয়েন্ট নিয়ে আরো একটা কথাবার্তা বলা, মোর অ্যাবাউট জুল থমসন কোএফিসিয়েন্ট। দেখো এই জুল থমসন কোএফিসিয়েন্ট আরো দু একটা ইম্পর্টেন্ট কথাবার্তা বলছি, যে দেখো এইচটা যেহেতু এজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার অ্যান্ড ইট ইজ এ স্টেট ফাংশন, দেন ফ্রম সাইক্লিক রুল তুমি কি লিখতে পারো del H by del T at constant P, del T by del P at constant H, আর del P by del H at constant T সেটা হচ্ছে -1। মানে মনে আছে তো, del X by del Y by del Z by del X, তা del H by del T by del P, del P by del H, এটা হচ্ছে -1। আচ্ছা, এবার আমার লাগবে হচ্ছে জুল থমসন কোএফিসিয়েন্ট মিউ জেটি, যেটা del T by del P at constant H, এইটা তাহলে কি হবে, এটা -1 by del H by del T at constant P। এই যে এখানে দেখো আমি del T by del P at constant H টা বাঁ দিকে রেখেছি, ডান দিকে চলে গেলে -1 by del H by del T at constant P আর del P by del H at constant P। তো এটা হয়ে যাচ্ছে কত, মাইনাস দেখো del H by del P at constant T টা হচ্ছে 1/Cp, আর এটাকে উল্টে দিলে del H by del P at constant P হলো। তার মানে মিউ জেটিটাকে তুমি আরেক রকম করে লিখতে পারো, এইটা -1/Cp del H by del P at constant T। আবার দেখো এগেন ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স, বা ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, ফ্রম থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, থার্মোডাইনামিক ইকুয়েশন অফ স্টেট, এইটা দেখো আমি বারবার বলতাম যে এটা আমার খুব কাজে লাগে, del H by del P at constant T, সেটা হচ্ছে V minus T into del V by del T at constant P। তাহলে কি দাঁড়াচ্ছে, দেন মিউ জেটিটা হয়ে যাবে -1/Cp into V minus
টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এইটা তাহলে দেখো, যদি মিউজেটির এক্সপ্রেশন তোমাকে বের করতে হয় তাহলে তুমি এই ফর্মুলা থেকে বের করবে, -1/Cp ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। কোনো একটা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট জানলে তুমি ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা বের করে ফেলতে পারবে। তাহলে সেটাকে এখানে বসিয়ে দেবে, করে মিউজেটিকে পেয়ে যাবে, আর মিউজেটি পেয়ে গেলে তুমি সেখান থেকে হিটিং হবে না কুলিং হবে বলতে পারবে, তার সঙ্গে ইনভার্সন পয়েন্টের কথা তুমি বলতে পারবে। আচ্ছা, আবার দেখো এগেন থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট আলফাটা কত, 1/v ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তা যদি হয় তাহলে দেন মিউ যেটি লিখতে পাচ্ছ দেখো -1/Cp ভি মাইনাস, এখানে দেখো ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে এখান থেকে কি হয়ে যাবে আলফা ইন্টু ভি, তাহলে আলফা ভি টি হয়ে গেল। তা তুমি যদি মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দাও, ভিটাকে বাইরে বের করে দাও, ভি বাই সিপি ইন্টু আলফা টি -1, এইটা। তার মানে মিউ যেটিটাকে তুমি চাইলে এইরকম ভাবেও লিখতে পারো, ভি বাই সিপি ইন্টু আলফা টি -1। এবার উপরে চাইলে তুমি মোলারও করে দেবে, মানে এখানে নাম্বার অফ মোলস আর নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করে দিয়ে তুমি এটাকে ভি বার বাই সিপি বার ইন্টু আলফা টি -1 এইরকম ভাবেও লিখতে পারো। তাহলে দেখো, তাহলে মিউ যেটিটাকে তুমি আরো কতগুলো ফর্মে লিখতে পারলে, যে ডেল টি বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইচ, এটা ছিল প্রথম ডেফিনেশনটা, কারণ এটা যে আইসেন্থালপিক কাপ তার স্লোপ ছিল। হ্যাঁ, এবারে সেটাকে তুমি চাইলে -1/Cp ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট এইরকম ভাবে লিখতে পারো, অথবা -1/Cp ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট এইরকম ভাবে লিখতে পারো, অথবা মিউ যেটিটা হচ্ছে ভি বাই সিপি ইন্টু আলফা টি -1 এরকম ভাবে লিখতে পারো। অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে দেখাও যে মিউ যেটি ইকুয়াল টু ভি বাই সিপি ইন্টু আলফা টি -1, তাহলে এই ডেরিভেশনটা যদি দেয় তুমি কিন্তু এইরকম ভাবে করলে তাহলে করে ফেলতে পারো। আচ্ছা, এবারে তোমার ধরো তুমি চলে এসো আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ভিটা কত, এনআরটি বাই পি। তাহলে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি করলে কত হবে, এনআর বাই পি। এটা তাহলে দেখো, প্রথমে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটাকে ক্যালকুলেট করে, সেটা কত, ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি যদি হয়, সেটা হয়ে গেলে ভি মাইনাস আবার এনআরটি বাই পি হয়ে গেল, কারণ ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি হচ্ছে এনআর বাই পি, তাহলে টি দিয়ে গুণ করে দিলে এনআরটি বাই পি হয়ে গেল, তার মানে এটা ভি মাইনাস ভি হয়ে গেল, তার মানে তোমার 0 হয়ে গেল। তার মানে দেখো ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, হ্যাঁ, ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট সেটা 0 হয়ে যাচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য। এটা তাহলে জুল থমসন কোএফিসিয়েন্ট যেটা, কোএফিসিয়েন্ট মিউ যেটি কত, -1/Cp ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, তো তাহলে সেটা কত হলো, সেটা 0 হয়ে গেল। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখো মিউ যেটি ইকুয়াল টু 0 হয়ে গেল। তারপর এখান থেকে কি কমেন্ট করবো, দেয়ার উইল বি neither heating nor cooling due to জেটি এক্সপানশন। জেটি এক্সপানশন করলে হিটিং কুলিং কিছুই হবে না, আর যার ক্ষেত্রে হিটিং কুলিং কিছুই হয় না তার ক্ষেত্রে কি হবে, দেয়ার ইজ নো কোশ্চেন অফ ইনভার্সন টেম্পারেচার। এক্ষেত্রে ইনভার্সন টেম্পারেচার কোনো গল্পই থাকবে না। ইনভার্সন পয়েন্টটা কখন আসে, যখন হিটিং থেকে কুলিং হয়, কুলিং থেকে হিটিং হয়। এক্ষেত্রে কিন্তু অলওয়েজ মানে হিটিং কুলিং কিছুই হচ্ছে না, তাহলে যেটি এক্সপানশন করলে এখানে মানে হিটিং কুলিং কিন্তু কিছুই হচ্ছে না, ইনভার্সন পয়েন্টের কোনো গল্পই নাই। তো দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে জুল থমসন কোএফিসিয়েন্টের ভ্যালুটা কিন্তু 0 বেরোচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম দেখো ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট 0 বেরোচ্ছে, তুমি এটা করে ফেলতে পারবে। আচ্ছা, এবারে ধরো তুমি যদি আর একটা গ্যাস নাও, ধরো পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এই গ্যাসটা দিয়ে তুমি স্টার্ট করেছো। তার ক্ষেত্রে ভিটা তাহলে কত, এনআরটি বাই পি প্লাস এনবি। তাহলে ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পিটা কত হচ্ছে, এনআর বাই পি। তাহলে দেখো তুমি যখন
ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টিটাকে করছো, সেটা কিন্তু ভি মাইনাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তাহলে কি দাঁড়াচ্ছে ভি মাইনাস এনআরটি বাই পি। দেখো ভি মাইনাস এনআরটি বাই পি যদি করো সেটা হচ্ছে এন বি হলো, তাহলে ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার এন বি। এইটা নাও মিউ যেটি কত মাইনাস ওয়ান ওভার সিপি ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, ডেল এইচ বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি কেটে হয় এটা মাইনাস এন বি বাই সিপি বা মাইনাস বি বাই সিপি বার, মানে নাম্বার অফ মোলস দিয়ে ভাগ করলে এইটা, তাহলে মিউ যেটি দেখো বেরোলো কত এইটা। আচ্ছা এটা লেস দ্যান জিরো অলওয়েজ, এটা নেগেটিভ, তাহলে মিউ যেটি নেগেটিভ হলে কি হবে, দেয়ার উইল বি অলওয়েজ হিটিং ডিউ টু যেটি এক্সপানশন। যেটি এক্সপানশনের জন্য এই পার্টিকুলার কেসে কি হবে, অলওয়েজ হিটিং হবে এটা, আর নো কোশ্চেন্স অফ ইনভার্সন টেম্পারেচার। তাহলে যার ক্ষেত্রে অলওয়েজ হিটিং হয় তার ক্ষেত্রে ইনভার্সন টেম্পারেচারের কোনো গল্পই নাই। ইনভার্সন টেম্পারেচারটা কখন হবে বললাম, হিটিং কুলিং যখন একে অপরের রোলটা চেঞ্জ করবে, এক্ষেত্রে কিন্তু অলওয়েজ হিটিং হচ্ছে, তাহলে তোমার ইনভার্সন টেম্পারেচারের কোনো জাস্ট মানেই থাকছে না এক্ষেত্রে। তাহলে দেখো এই যে গ্যাসের ইকুয়েশন অফ স্টেট যদি বলে দেওয়া থাকে, তা সেইখান থেকে কিন্তু তুমি জুল থমসন কোএফিসিয়েন্টটাকে বের করতে পারছো এবং সেইখান থেকে তুমি কমেন্ট করতে পারছো হিটিং হবে না কুলিং হবে, বা ইনভার্সন পয়েন্টটা কি হবে, বা ইনভার্সন টেম্পারেচার কি হবে, এই কথাগুলো কিন্তু তুমি বলতে পারছো। ঠিক আছে, আচ্ছা এবারে আমি কতগুলো প্রবলেম দিই, সহজ সহজ জিনিসগুলো করে দিলাম, এবার কঠিন জিনিসগুলো প্রবলেম হিসেবে দিয়ে দিই। প্রবলেম তাহলে বললাম ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ মিউ জেটি ফর এ গ্যাস obeying the following equation of state and comment on the results. What will be the inversion temperature? করে দুটো কাজ করতে দিই, দেখো পিভি ইকুয়াল টু এনআরটি অলরেডি বলে গেছি, পি ইন্টু ভি মাইনাস এনভি ইকুয়াল টু এনআরটি এটা বলে গেলাম, পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি ইকুয়াল টু এনআরটি, 4 নম্বর পি প্লাস এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এনভি ইকুয়াল টু এনআরটি। এই দুটো তোমাকে বাড়িতে আমি করতে দিচ্ছি। ঠিক আছে, তাহলে পার্টিকুলারলি ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য তুমি মিউ জেটির এক্সপ্রেশন বের করা এবং সেইখান থেকে কমেন্ট করা, তার ইনভার্সন টেম্পারেচারের কথাবার্তা বলা, এর খুব ডিটেল ডিসকাশনের দরকার আছে। তুমি চেষ্টা করবে জাস্ট মিউ জেটির এক্সপ্রেশনটা অন্তত বের করতে, বাকি সব কমেন্ট টমেন্ট আমরা পরের দিন করে দেব। আচ্ছা তারপরে যেটা হলো প্রবলেম, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ del H by del P at constant T for a gas obeying the equation of state বলে এই চারটেই তুমি দিলাম তোমাকে। Find the expression of del H by del P at constant T for a gas obeying the equation of state। এই যে চারটে ইকুয়েশন, সেই চারটে তার জন্য del H by del P at constant টাকে বের করতে দিলাম। দেখো এইটা তোমাকে আলাদা করে কিছুই করতে হচ্ছে না, আমি আগের যে দুটো এক্সপ্রেশন করলাম তাকে প্রথমে del H by del P at constant T বের করলাম, তারপরে এই মিউ জেটিটা মাইনাস ওয়ান ওভার সিপি del H by del P at constant T সেখান থেকে মিউ জেটির এক্সপ্রেশনটাকে বের করে ফেলতে পারলাম। তার মানে জুল থমসন কোএফিসিয়েন্টটাকে বের করতে গেলে অটোমেটিক্যালি del H by del P at constant টা তোমার বের করা হয়ে যাবে। আচ্ছা
হ্যাঁ, হ্যাঁ, আরেকবার বললাম। কিন্তু তোমাকে যেটা কথা হচ্ছে, এটা তোমাকে অ্যাকচুয়ালি করতে হবে না কিছু। অ্যাকচুয়ালি কিছু করতে হবে না মানে তুমি দেখবে এই যে আগের যে দুটো করে দিলাম, খেয়াল করে দেখো যে প্রথমে ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্টটাকে বের করতে হচ্ছে। তারপরে মিউ যেটিটা সেটা -1/cp ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্ট, এই ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্টের এক্সপ্রেশনটাকে বসিয়ে দিতে হচ্ছে। তার মানে কি, আমি তোমাকে একবার মিউ যেটি বের করতে দিয়েছি, একবার ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্টটি বের করতে দিয়েছি। মানে মিউ যেটি বের করলে তার মধ্যে অটোমেটিক্যালি ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্টটা তোমার করতে হচ্ছে। ঠিক আছে? ওই জন্য অ্যাকচুয়ালি এটা একটাই প্রবলেম। আচ্ছা, নেক্সট একটা সেটা প্রবলেম যে যেটা কথা হচ্ছে যে দেখো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্টটা 0 বেরিয়েছে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 বেরিয়েছে। সরি, এখানে ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্টটা 0 বেরিয়েছে। তার মানে কি, একটা গ্যাস আইডিয়াল হওয়ার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। এটা হচ্ছে কথা। যে প্রথম কথা হচ্ছে যে যে গিভেন example of an equation of state for which example of an equation of state for which del H by del P at constant t equal to 0 but the gas is not ideal. এরকম একটা এক্সাম্পল তোমাকে বের করতে বললাম। আমি আগের দিনে ডেল ইউ বাই ডেল বি এট কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 কিন্তু আইডিয়াল গ্যাস নয় সেরকম এক্সাম্পল পেয়েছিলাম, সেটা হচ্ছে পি ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। আজকে দিচ্ছি ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 কিন্তু গ্যাসটা আইডিয়াল নয়। হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল তোমাকে দিতে বলছি, এটা তুমি বের করবে। কি করে বের করবে? নেক্সট বললাম সো দ্যাট এ গ্যাস ফর হুইচ del H by del P at constant P equal to 0, theta proportional to temperature at constant pressure. কনস্ট্যান্ট প্রেসারে যার ক্ষেত্রে ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্ট ইকুয়াল টু, তার ক্ষেত্রে ভিটা প্রপোর্শনাল টু টেম্পারেচার হয়। এটা তোমাকে দেখাতে বলবো। আর একটা প্রবলেম করবে, so that the necessary and sufficient condition for a gas to be ideal is that del U by del V at constant T equal to 0 as well as del H by del P at constant T equal to 0. মানে তুমি অ্যাকচুয়ালি দেখবে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে del U by del V at constant T equal to 0 as well as del H by del P at constant T equal to 0. কিন্তু del U by del V at constant T টা শুধু 0 হলো তার মানেই গ্যাসটা আইডিয়াল হবে, কোনো বাধ্যবাধকতা নেই। অথবা শুধু del H by del P at constant T equal to 0 তার মানেই যে গ্যাসটা আইডিয়াল হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু দুটোই যদি 0 হয় তাহলে সেটা আইডিয়াল গ্যাস হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সেই জন্য বলছি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। মানে আইডিয়াল গ্যাস হলে এই দুটো 0, আবার এই দুটো 0 হলে সেটা আইডিয়াল গ্যাস। সেইটা হচ্ছে আমি একটুখানি দেখাতে বলছি আর কি, সেটা আমরা দেখাবো। ঠিক আছে? এইটা তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, তাহলে এই যে প্রবলেমগুলো দিয়েছি পার্টিকুলারলি ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য জুল থমসন কোএফিসিয়েন্ট বের করা, এটা একটুখানি কমপ্লিকেটেড। এইটা আমরা নেক্সট দিন আমাকে হয়তো আরেকটু আলোচনা করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে মোর অ্যাবাউট জুল থমসন কোএফিসিয়েন্ট। এই জুল থমসন কোএফিসিয়েন্ট নিয়ে কিছু এক্সট্রা কথাবার্তা বলা, আর হচ্ছে হিট ক্যাপাসিটি রিলেশনস। এরপরে চলে আসবো বিভিন্ন রকম যে হিট ক্যাপাসিটি রিলেশনস যেগুলো হয়, সিবি রিলেশনস আগে যেগুলোকে বলে, সেইটা হচ্ছে আমাদের আলোচনা করে দিতে হবে হিট ক্যাপাসিটি। এই হচ্ছে যেটা আমাদের পড়ানোর কথা ছিল। এই পর্যন্ত আজকে বললাম।
তা দেখো তাহলে যা কথাবার্তা বলেছি তাতে কার কি অসুবিধা আছে একটুখানি বলে নাও। মানে আমি অল্প অল্প করে পড়াচ্ছি, তোমাদের অনেকেরই পরীক্ষা টরীক্ষা চলছিল, তোমরা এই 2-3 দিন সময় নাও। হ্যাঁ, ধরো আমি কালকে ক্লাস নিচ্ছি না, পরশুদিন সন্ধ্যাবেলা ক্লাস নিতে পারি, মানে পরশুদিন একটা ক্লাস নিতে পারি। হ্যাঁ, ছুটি পড়ে যাচ্ছে তো, আমি পরশুদিন ক্লাস নিতে পারি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে। তাহলে এর মধ্যে যতখানি পড়ানো হয়েছে থার্মোডাইনামিক্সে প্রথম থেকে খুব কুইকলি একবার রিভিশন দিয়ে নাও। হ্যাঁ, তাতে যার যা প্রবলেমস থাকবে, ডাউটস থাকবে না, আমাকে একটুখানি বলে নাও। দেখো আমরা থার্মোডাইনামিক্স তোমার আপ টু ওয়াট পর্যন্ত পড়িয়ে কদিন পজ দিয়েছিলাম, তারপরে আবার গতদিন থেকে শুরু হলো আমাদের ক্লাস, মানে আজকে সেকেন্ড ক্লাস হচ্ছে। তাহলে আমি অনেকটা পজ দিয়েছিলাম, কারণ অনেকে বিভিন্ন সময়ে জয়েন যেহেতু করছিলে, তাহলে আপ টু ওয়াট পর্যন্ত সবাই একটুখানি সময় নিয়ে পুরোটাকে রিক্যাপচুলেট করে ফেলুক। এবারে সবাই যেহেতু এসে গেছে যারা যা আসার, তারপরে আমরা সেকেন্ড ফেজে যে থার্মোডাইনামিক্স স্টার্ট করলাম, তাতে আগের দিনে ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স জুল এক্সপেরিমেন্ট, সেখান থেকে ইন্টারনাল এনার্জি নিয়ে ডিসকাশনসটা হয়েছে। আজকে জুল থমসন এক্সপেরিমেন্ট, সেখান থেকে এনথালপি নিয়ে ডিসকাশন হচ্ছে, জুল থমসন কোএফিসিয়েন্ট, ইনভার্সন টেম্পারেচার, এইখানে নিয়ে কথাবার্তা হচ্ছে। এটা পুরো কমপ্লিট হয়নি, প্রবলেমগুলোকে করে ফেলে সব মিলে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু প্রবলেমটাকে করতে তোমার একটু অসুবিধা হবে এবং সেখান থেকে অনেক ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন করার দরকার আছে আর কি, মোর অ্যাবাউট জুল থমসন কোএফিসিয়েন্ট, এটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো, তার সঙ্গে হিট ক্যাপাসিটি রিলেশনে চলে যাবো। তাই যতখানি পড়িয়ে ফেলেছে সেটা কালকের দিনটা একটুখানি দিনরাত করে পড়ে ব্যাপারটাকে একটুখানি মানে ম্যানেজ করে ফেলো। এরপর আমরা প্যারালালি দুটো জিনিস আবার শুরু করব। আমি ২২ তারিখ পর্যন্ত করে কেমিক্যাল কাইনেটিক্সটা একটুখানি অফ রেখেছিলাম। সরি, কেমিক্যাল কাইনেটিক্সটা একটা সার্টেন লেভেল পর্যন্ত পড়িয়ে একটুখানি অফ রেখেছিলাম। কারণ এই বেলুড়-টেলুড়ের ছেলেদের ২২ তারিখ পর্যন্ত পরীক্ষা ছিল। পরীক্ষা আছে রাদার আরকি। তাহলে ২২ তারিখের পর থেকে কেমিক্যাল কাইনেটিক্সটাও একদিক থেকে স্টার্টিং হবে। আর উল্টো দিকে তোমার থার্মোডাইনামিক্সটা আমরা স্টার্ট করব। ঠিক আছে? থার্মোডাইনামিক্সটা কন্টিনিউ করব। হ্যাঁ? হ্যাঁ, বলো। হুম। হ্যাঁ, আমি দিয়ে দেবো এখন, হ্যাঁ? মানে যা পিডিএফ গুলো আছে, হ্যাঁ? তুমি একটুখানি একটু হোয়াটসঅ্যাপ করে রেখো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেগুলো হয়ে গেছে আমি দিয়ে দেবো, প্লাস বেশ কিছু জিনিস আছে যেগুলো আবার পড়ানো স্টার্ট হবে, বুঝলে তো? মানে যেটা হয়েছে যে তোমার ধরো বেশ কিছু জায়গায় ফার্স্ট সেমিস্টারে ফিজিক্যাল নেই, সেকেন্ড সেমিস্টার থেকে ফিজিক্যাল আছে। ঠিক আছে? হ্যাঁ, এবার তাদের হচ্ছে তোমার মানে এখন আবার প্রথম থেকে শুরু করতে হবে। মানে যেগুলো যা হলো, আর যেগুলো হয়নি আমি একটা তোমাকে সেটআপ পিডিএফ বা ভিডিও সেগুলো আমি পাঠিয়ে রেখে দেবো। হ্যাঁ, হ্যাঁ। আইডিয়াল গ্যাসটা যেমন ক্যালকুলেট সেকেন্ড সেমিস্টারে আছে। হ্যাঁ? এইটা। হ্যাঁ, সেখানে সেকেন্ড সেমিস্টারে আইডিয়াল গ্যাসে তোমার সবটা নেয়ই দেখলাম। হ্যাঁ, আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাসটা শুধুমাত্র আছে। হ্যাঁ, 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 মানে সেটা আমাদের লাস্ট জাস্ট পড়ানো শেষ হলো একটা স্লটে আরকি। বেলুড়-টেলুড়ের ছেলেদের ছিল। সেগুলো এইমাত্র আমরা পড়িয়ে শেষ করেছি। হ্যাঁ? আবার ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে ওটা আছে। তাদের আবার শুরু করতে আবার দেরি হবে। সেখানে আমি যা পিডিএফ ভিডিওগুলো। হুম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি আরকি। হ্যাঁ, তখন তো একটা হয়েই যাবে, সেকেন্ড সেমের কিছুটা মানে তো হয়েই যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি চেষ্টা করছি, মানে তোমার সিলেবাসটা একবার খেয়াল ছিল। তুমি একটুখানি যোগাযোগগুলো একটুখানি আলাদা করে রাখবে। হ্যাঁ? মানে পার্টিকুলারলি দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি যাদের, তাদের ব্যাপারটা আমার মাথায় আছে। হ্যাঁ? বা যারা অফলাইন পড়তে আসে, তাদের ব্যাপারটা আমার মাথায় আছে। এবারে যারা অন্য ধরো মানে বেলুড়ের ছেলেদের যা সিলেবাস ছিল ওদের শেষ হয়ে গেছে, ওদের পরীক্ষা তো হয়ে গেল। ওদের পুরো গ্রেসিয়াস একটা সিলেবাসে ছিল, আমরা প্রপারলি শেষ করে দিয়েছিলাম। এ করে। আর ওদের এসিসি পার্টের মধ্যে কিছুটা কেমিক্যাল কাইনেটিক্স আছে, তার কিছুটা পড়ানো হয়েছে। এসিসি পরীক্ষা বলে জানুয়ারি মাসে হবে, সেইটা আমরা আর কিছুটা যেটা বাকি আছে সেটা করে দেব। ক্যালকাটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তাদের ব্যাপারটা আমার পুরো মাথায় আছে, তাদের চিন্তার কিছু নেই। কিন্তু আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি যারা যাদবপুরে ২-১ জন আছো, জেভিয়ার্সে ৩-৪ জন আছো, হ্যাঁ? ভিসি কলেজে ২-১ জন আছো, হ্যাঁ? এরা হচ্ছে একটুখানি যোগাযোগ রাখবে, হ্যাঁ? বর্ধমানে তুমি আছো। তাহলে এইগুলো আমাকে একটু আলাদা করে যোগাযোগ রাখবে, স্যার আমার এই পরীক্ষা, এর মধ্যে আমার এই জিনিসগুলো আছে। এবারে কি হচ্ছে, সব জিনিসই কোনো না কোনো ব্যাচে পড়ানো হচ্ছে। তো সেইটা একটু দায়িত্ব নিয়ে সেই গ্রুপে তোমাকে মানে লিঙ্কটাকে দিয়ে দিলে তুমি ক্লাসটাকে করে নিতে পারবে। ঠিক আছে? হুম, হুম, হুম। ঠিক আছে? দেখো আর কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে তাহলে, রেখে দিই নাকি? গুড নাইট।